প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। মনের মাঝে খুশির উতাল পাতাল ঢেউ হচ্ছে। আকস্মিক পাওয়াগুলি অতুলনীয় হয়, যার অনুভূতি শুধু অনুভব করা যায়, মুখে প্রকাশ করে শুধু কাউকে বোঝানো যায়। আহরার আনন্দ ভরা নয়নের মুচকি হেসে কফির মগটা নিল, চুমুক দিয়ে বাচ্চামির স্বভাবে বলল, আমি কাজু পেস্তা বাদাম খাই না। তবে কিসমিস গুলি খেয়ে নিন, শরীরটা ঠিক লাগবে। তা হবে, কিশমিশ তো আমার সেই পছন্দের খাবার। আমারও। তুরফা একটু দূরে গিয়ে দাঁড়ালো, আহরার তুরফার দিকে নেশাময় একটা দৃষ্টি দিল, তারপর কফির সাথে সাথে কিসমিস খেতে লাগলো। আহরারকে এভাবে কিসমিস খেতে দেখে তুরফা ঠিক থাকতে পারছে না। বেশ পছন্দের খাবার যে এটা তার। নিচের চিহ্নের পানি ঠিক রাখতে প্লেট থেকে কিছু কিসমিস তুলে নিল তুরফা, অথচ নেওয়ার আগে আহরারকে জানালো না, অনুমতিও নিল না। তুরফা পিছন ফিরে নেকাব উপরে তুলে মুখে দিল সেগুলি। আহরার হতভম্বের মতো বসে শুধু দেখলো। তুরফার এই হুটহাট করা সাহসগুলো ভীষণ ভালো লাগার কাজ করে তার মাঝে। তুরফা তার দিকে ফিরলে সেই ঝলমল করা সাগরের ঢেউয়ের মতো চোখ দেখে আহরারের কি যেন হলো, ভেতরে একটা ঝটকা দিয়ে উঠল। কি ভেবে নেশা ভরা চোখ নিয়ে তুরফার কোমর পেঁচিয়ে নিল, বসা থেকে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো তাকে। আধো গলায় শোনা গেল, এভাবে যত্ন নিবে আমার মেয়ে শ্রীধরণী? তুরফা আগুনের ফুলকির মতো রেগে গেল, দুই হাতে আহরারের বুকে ধাক্কা দিয়ে নিজে সরে এলো। রাগী লাল চোখের অগ্নি দৃষ্টি দিল আহরারের দিকে, কিন্তু চুপ করে চলে গেল পর্দার ওপারে। আহরার মাথা চুলকাতে লাগলো, বিড়বিড় করছে, ইস, ওর সাথে ভুল হয় কি করে? আবেগের বশে আমি। এমন সময় রুমে এলো ফিরাদ। আহরারের এমন চোখ মুখ দেখে ভয়ে দৌড়ে গেল সেখানে, হাঁটু গেড়ে বসে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, বায়ানার, কি হয়েছে তোর? মন থাকে এটা বলার সময় চলে যায়নি, আগে বল তোর কি হয়েছে। চুপ থাকিস না ইয়ার, চিন্তা হচ্ছে আমার। প্রেশার লো হয়ে গিয়েছিল। আবার ঠিক মতো খাস না, ঘুমাস না, কি হবে তোর বল। পুরনো ব্যথা যে জ্বালা দেয়। মৃদু সরে বলল আহরার। আহরারের পাণ্ডুর মুখ দেখে ফিরাত আর কিছু বলতে পারল না, মাথা নিচু করে রইল। কালো অতীতটা যে তারও জানা। তুরফা এক নজরে দুজনকে দেখতে লাগলো পর্দার ওপারে বসে। ভাবলো দুই বন্ধুর মাঝে কতটা ভালোবাসার সম্পর্ক। তুরফা আহরারের দিকে তাকালো, মুখের আড়ালে যেন সে একটা অন্য আহরারকে দেখতে পেল, একদম সাদা কাগজের মতো শুভ্র আহরার। ভাবতে ভাবতে চোখ গরম করে তুরফা সেই ভাবনা ছেড়ে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকিয়ে একটু পানি খেলো। ফিরাতকে দেখে তার মনে পড়লো মুনতাহের কথা। কল দিয়ে জানতে হবে সব নিয়েছে কিনা, তবে অনেকটা বকা শুনতে হবে মনের কাছ থেকে। তুরফা হেসে ফোন নিল, মুনতাহের নাম্বারে কল দিল। কিরে, সব কিনেছিস তো? কি হলো, কথা বলছিস না কেন? এই, কল দিয়েছিস কেন তুই? হ্যাঁ, কল দিয়েছিস কেন? বদতমিজ ফাউল মেয়ে একটা। বাসায় তুই আজ দেখবি তোকে আমি কি করি। উদ্ধার করে দিয়েছে আমার একজনকে পাঠিয়ে। তোকে বলেছিলাম আমি কাউকে পাঠাতে, তুই আসবি না বলতি, অন্য কাউকে পাঠাতে গেলি। কোন দুঃখে? আমি বলেছি ওনাকে পাঠাতে, ওটা মানুষ ছিল না, আজ তো বিপদ একটা। দোকানে এক ছেলে আমার দিকে তাকিয়েছিল, বলে এসে ঝগড়া লাগিয়ে দে, যেন মারবে মারবে। স্বয়ং বিপদ উনি। তুই জেনে শুনে আমার বিপদে ফেলেছিস, ইচ্ছা করে এমন বাক্যে পাঠিয়েছিস আমার মতো নিরীহ মেয়ের কাছে। তোকে আমি বাসায় এলে দরজা খুলবো না, সারা রাত বাসার বাইরে থাকবি, দরজায় ঝাড়ু ঝুলিয়ে রাখবো আমি। তুই। তুরফা কট করে কলটা কেটে দিল। ওদিকে, হ্যালো হ্যালো তুরি, হ্যালো, আজ বাসায় শুধু আয় তুই। বাবা, না জানি আজ কি হয়, কি আছে কপালে আল্লাহ ভালো জানে। মহারানীর রেগে হয়তো আগুন। রিফাত ভাইয়া কই বলতে হবে লোকটার খেয়াল রাখতে। এইভাবে থাকলে ওনার বড় কিছু হয়ে যাবে। তুরফা নিজের মতো করে কাজ করছে। মেকআপ পরা অথচ সাদা পর্দার মাঝে আহুরার মুগ্ধ নয়নে দেখে চলেছে মুগ্ধ কারিনীকে। ফ্রেশ হয়ে এসে আহুরার তার গুপ্ত রুমে গেল। ইয়া বড় বড় এক একটা ছবি, সবগুলির উপরে কাপড় টেনে দিয়েছে সে।
অনেকদিন এই রুমে আসা হয় না তার। অফিসে থাকতেই কল করে বলেছিল রুমটা একটু পরিষ্কার করতে, কিন্তু ভুলেও যেন ছবির উপর থেকে কাপড় টেনে না সরায়। অনেকদিন পর আহরার এই রুমে এসে আশেপাশে দেখতে লাগলো। কয়েক বছর হয়ে গিয়েছে এখানে আসা হয় না তার, তবে আজ খুব মন চেয়ে যার। মন টেনে নিয়ে এসেছে তাকে এখানে। বড় একটা প্রিন্টিং পেপার রয়েছে তার সামনে, পাশে অনেকগুলি রং ও তুলি রয়েছে। সবগুলিকে আহরার আলতো করে ছুঁয়ে দিতে লাগলো। তার ছোঁয়াতে সবকিছু যেন প্রাণ পেতে শুরু করলো। আহরা নীরবে বসলো তার সেই টুলটায়, বসে উপরে তাকালো, চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস ফেললো। চোখের সামনে তুরফার নূরের মতো মুখটা ভাসছে শুধু বারবার। আহরার ধপ করে চোখ মেলল, হাতে তুলে নিল তুলি, মন দিয়ে আঁকতে শুরু করলো। রঙের খেলা শুরু করে দিল আহরার। একটা সিগারেটের নেশা পেয়েছে তাকে, তবুও সিগারেট হাতে তুলল না। যে উদ্দেশ্যে হাতে রং তুলি তুলেছে, তার মধ্যে সিগারেট স্পর্শ করে হাত দূষিত করতে চায় না এই মুহূর্তে। এককালে হেসে আবার রং তুলির খেলা চালাতে থাকলো। অসম্পূর্ণ রেখে উঠে পড়লো আহরার। আজ আর আসছে না কিছু। ফিরাত ঘুমিয়েছে অনেক আগে। সে ব্যালকনিতে গেল, কিছুক্ষণ দাঁড়িয়ে দুইটা সিগারেট টানলো আপন মনে, তারপর ঘুমাতে চলে গেল। তুরফাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। প্রতিদিনকার মতো আজও আহরার সেই খোয়াব দেখলো। ঘোলাটে ধোঁয়াশাপূর্ণ এক নারী আহরার স্বপ্নের মাঝেই ছনবন করতে লাগলো। হঠাৎ এক চিৎকারে ঘুম থেকে জেগে উঠলো আহরার। তুরফা মন্তাহকে ভয় পেয়ে পেয়ে বাসায় ঢুকছিল কাল রাতে। মন্তাহ তখন ঘুমিয়েছিল। ঘরের চাবি দুজনের কাছে দুইটা থাকে, চাবি দিয়ে রুমে এসেছিল সে। মন্তাহ তখন ঘুমিয়েছিল। কোন রকম নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল তুরফা। আজও সকাল সকাল বেরিয়ে এসেছে খাবার না খেয়ে। অফিসে গিয়ে দেখলো আহরার এখনো আসেনি। ওদিকে খিদেও পেয়েছে তার খুব। খিদের ট্রেন ছুটছে ঝকঝক করে। ট্রেন কি আর হুটহাট করে থামে নাকি? সে চলছে তো চলছেই। তুরফার খিদেও সেরু। ক্যান্টিনে গেল তুরফা কিছু খাওয়ার জন্য। গিয়ে পেল মিহিরকে। কিছু না বলে পাশ কাটিয়ে যেতে চাইলে মিহির ডাক দেয়। ম্যাডাম, সময় হবে একসাথে কফি খাওয়ার? আপনি না চাইলে। চলুন বসা যাক। সেদিন যেন কি বলতে চেয়েছিলে তুমি? আগে খেয়ে নেই, পরে বলছি। ওকে, শিওর। কি খাবে বলো, অর্ডার করছি। আমারটা আমি পারবো। তুমি আজ এখানে যে? আপনি যে জন্য এসেছেন আমিও সেজন্যই। না, তুমি তো রোজ রোজ আসো না। আপনি মনে হয় রোজ আসেন। আসি তো। আমার সকাল দুপুর এখানেই চলে। বাসায় খান না? বাসায় কি আর বউ আছে যে রেঁধে খাওয়াবে? নিজেটা নিজেও করা যায়। ম্যাডাম, মা বাবা গ্রামের বাড়ি থাকে। এখানে কয়েকজন বন্ধু মিলে একটা ফ্ল্যাটে থাকি। ছেলে মানুষ, সকালে লেট করে ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে অফিসে আসা অসম্ভব। 12টা ওখানেই বেজে যাবে। মাঝখান দিয়ে চাকরিটা চিকার মতো ধরে ফেলাবে। এমনিতেও যেতে পারে। বুঝলাম না। মানে আপনি যা করছেন, এমন বেখেয়ালি হয়ে অন্যদিকে মন দিলে চাকরি থেকে এমনি সেক করে দেবে। সে রাগী। তুরফার মুখের কথা মুখেই রয়ে গেল। কারণ সামনে তাকিয়ে দেখলো আহরার চোখে সানগ্লাস দিয়ে হন হন করে এদিকে আসছে। ব্ল্যাক স্যুট কোট, মোটা ফ্রেমের কালো চশমা, চুল স্পাইক করে রাখা, দেখতে বেশ লাগছে। তুরফা এক নজরে শুধু তাকিয়ে রইল। তাদের কাছে এসে আহরার দাঁড়িয়ে সানগ্লাসটা খুলল। প্রথমে মিহিরের দিকে প্রচন্ড রেগে অগ্নি দৃষ্টি দিল, তারপর তুরফার দিকে তাকালো। চুপ করে তুরফার হাতে বেরির মতো খোপ করে ধরলো। এক টান দিলে তুরফা হুমড়ি খেয়ে উঠে হাত ছাড়ানোর খুব চেষ্টা করলো তুরফা। আরো রেগে যায় আহরার। রেগে মেগে তুরফাকে টেনে হেঁচড়ে নিয়ে আসতে শুরু করলো। মিহির হতবাক হয়ে শুধু দেখলো। কেবিনে নিয়ে গিয়ে আহরার তুরফার হাত ছেড়ে দাঁড়িয়ে রইল। মাথায় আঙ্গুল দিয়ে স্লাইড করছে, কপালের রগ ধপধপ করছে রাগে। আহরার চুপ করে দাঁড়িয়ে রইল। তুরফা জোরালো কণ্ঠে বলল, কি সমস্যা আপনার? আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আপনার সেই রাইট নেই। হুটহাট শরীর স্পর্শ করুন আমায়। ঘেন্না লাগে। আপনার সাহস কি করে হয় এমন করার?
আপনার সাথে আমার অফিসিয়ালি সম্পর্ক, কোনো ব্যক্তিগত নয়। আপনি আমার কেউ নন। আপনি তোর সাথে আমার আত্মার সম্পর্ক। মুখে এত কথা তোর। আহারার কে তুই প্রশ্ন করছিস আমি কে? এত সাহস আসে কোথা থেকে তোর বলবি? তুই আমার নূর, তুই হৃদধরণী আমার। তোর সাথে আমার শুধু আত্মার সম্পর্ক। ছাড়ুন, ছাড়ুন আমায়। তুরফা, আমার হাত থেকে তোর কোনোদিন ছাড় নেই। আহরারের তুই। নির্লজ্জের মতো বাজে কথা আমার একদম সহ্য হয় না। আপনি পরপুরুষ আমার জন্যে। ছাড়ুন বলছি আমায়, না হলে না হলে কি বল? পরপুরুষ? মিহির তবে কি? ওর সাথে কেন এত কথা? আমার শরীর জ্বলে যায় ওসবে। আমার এখন জ্বলছে আপনার ছোঁয়ায়। ছাড়ুন আমায়। পরপুরুষ? তবে তোর নিজের হয়ে দেখাই। একান্তই তোর নিজের। আপনি আমায় ছাড়ুন, ছাড়ুন আমায়। আমি তোমায় নিজের করতে চাই তোর। আপনি এই জীবনে চাইলেও আমায় পাবেন না। আপনার মতো নগণ্য মানুষের হতে চাই না আমি। আমি মরে গেলেও। তুরফা, গলা ফাটিয়ে চিৎকার করে আহরার তুরফার গলা চেপে ধরতে গেল, কিন্তু ধরল না। হাত নামিয়ে চোখ বন্ধ করে নিল। তুরফার সব রাগ ভয়ে পরিণত হতে শুরু করেছে। আহরার চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। লম্বা পায়ে দেওয়ালের কাছে গিয়ে খুব জোরে শব্দ করে একটা ঘুষি মারল। তুরফা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ভয় এখন তার শিরায় শিরায় ঢুকছে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। আহরার সেখানে দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস নিল। দাঁতে নিজের দাঁত নিজেই কিরমির শুরু করেছে। তুরফার কাছে গেল, শান্ত কণ্ঠে বলল, মুখোশ খোলো। মুখোশ খুলতে বললাম। ভয়ানক ভাবে চেঁচিয়ে বলল আহরার এ কথা। তুরফা আচমকা আহরারের দিকে তাকিয়ে নেকাবটা খুলল। পানিতে চোখ তার টলমল করছে। আহরার চোখ বন্ধ করে রাগের আগুন নেভালো। তুরফার পাশ দিয়ে গিয়ে আহরার টেবিল থেকে পানিটা নিল। সেটা নিয়ে আবার তুরফার কাছে গেল, এগিয়ে গিয়ে বলল, ধরো এটা। তুরফা এবার চোখ নিয়ে আস্তে আস্তে মাথা উপরে তুলল। কাপা হাতে গ্লাসটা হাতে নিল। আহরার চেয়ারটা টেনে নিয়ে তুরফার কাছে আনলো। বসুন এখানে। লোকটা কি পাগল নাকি? তো তুই আমি আপনি যখন যা ইচ্ছা হয় বলে। বসুন এখানে হৃদধরণী, আর পানিটা খান। ভয়ে তুরফার গলা শুকিয়ে আছে, তাই আহরারের কথায় নয় বরং প্রয়োজনের তাগিদে পানি খেলো। আহরার গ্লাসটা তুরফার হাত থেকে নিয়ে টেবিলের উপর রাখলো। এবার তুরফার কাছে এসে হাঁটু গেড়ে বসলো। তুরফা হতভম্ব হয়ে বলল, এ কেমন লোক? এখন বলেন, মিহিরের সঙ্গে কিসের এত কথা আপনার? দরকার ছিল সেটাই জানতে চাইছি। আপনাকে। আমাকেই আপনার সব বলতে হবে তুরফা। আপনাকে মনে জায়গা দিয়েছি তাই বলে আহরারকে সহজ ভাববেন না। আপনায় যেমন আলতো হাতে মনে তুলেছি, তেমনি শক্ত হাতে নিগ্রহ দিতেও জানি। আপনাকে না হয় প্রণয়ের উৎপীড়ন দিব আমি। তোরফার টেবিলে আহরার এক গাদা ফাইল রেখে আসার ব্যবস্থা করেছে। একজন সুন্দর মহিলা এসে তোরফার টেবিলে অনেকগুলো ফাইল রেখে গিয়েছে। মুচকি হেসে শুধু বলল, ম্যাম, ফাইলগুলো দেখে নিন। তোরফা শুধু মেয়েটার দিকে তাকিয়েছিল, কিছু বলতে পারলো না। শুষ্ক একটা ঢোক গিলল। এমনিতেই তার টেবিলে 10টার উপরে ফাইল জমে আছে। তোরফা নেকাবের ভেতরে ভেতরের ক্লান্তি ছেড়ে দিল। মেয়েটা কিছু বলল না, চলে গেল। তোরফা ফাইলের দিকে তাকালো, বুকটা আবার ব্যথায় হাহাকার করে উঠল। ঠোঁট উল্টালো, কপাল কুঁচকে হাতের ফাইলের কাছে মন দিল। সাদা রেশমি পর্দার ওপারে ব্যস্ত তুরকে দেখছে আহরার। এক ধ্যানে তাকিয়ে এক টুকরো হাসলো। একটু পর কোট আর শর্ট স্কার্ট পরা একটা মেয়ে আসলো। তোরফা বসে ছিল তাই মেয়েটার সাদা লোমহীন চোখে পড়ল। তোরফা কাঁদতে শুরু করেছে। মেয়েটা হাতের কয়েকটা ফাইল টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলো, ম্যাম ঠিক আছেন আপনি? তোরফা মাথা তুলে তাকিয়ে মেয়েটাকে দেখলো। তারপর চোখ নামালো টেবিলের ফাইলের দিকে। আরো এতগুলো ফাইল দেখে বিষম খেলো সে। জোরে জোরে কাঁদতে লাগলো। নেকাব টানে নিচে নামিয়ে গ্লাসের বাকি সবটা পানি চুষে নিল। তবুও ভেতরটা শুকনো লাগছে তার। ফাইলের দিকে বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে সে। আহরার তোরফার অবস্থা দেখে নিচের জায়গায় বসে এক গালে অল্প হাসলো। হৃদধরণী, আপনার বোধহয় কাজের কারণে আজ নিস্তার নেই। বচ্চাত লোক, এই বুঝি প্রণয় উৎপীড়ন? গুলি মারি তোর নিগ্রহ। প্রণয় উৎপীড়ন! আল্লাহ গো আল্লাহ! 5 মিনিট যেতে পারলো না, এই মুহূর্তে আরেকজন এসে হাজির।
তোরফা মাথা তুলে তাকিয়ে মেয়েটির হাতে আরো এক গাদা ফাইল দেখে হতভম্ব হয়ে গেল। শরীর তার অসাড় লাগছে, চোখের পাতা পারছে না ফাইল থেকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে সেদিকে, কিছু ভাবতেও পারছে না। দেহ শূন্য লাগছে নিজের কাছে। এই বলে মেয়েটা টেবিলের উপর অসমাপ্তি ফাইলগুলির সাথে নতুন অপূর্ণ ফাইলগুলো রেখে চলে গেল। তোরফার এবার হুঁশ হলো। হাত পা ছুঁড়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে তার, চোখ টলমলো করছে। আজ কেন, সারা রাতে করলেও বোধ হয় শেষ হবে না এগুলি। তোরফা বিষণ্ণ মুখ নিয়ে মাথায় হাত দিল। চাকরি ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে। কোট খুলে আহুরার শার্টের হাতা কনুই অব্দি তুলতে তুলতে পর্দা সরিয়ে তোরফার রুমে গেল। আহুরারকে দেখে তোরফার শরীর চলে যাচ্ছে। মনে হচ্ছে লোকটাকে টেবিলের নিচে বেঁধে ইচ্ছে মতো ছাউনি দিতে। দাঁত কিরমির করছে সে। হাতের কাছে পেল আর এই বুঝি ধরলো গলায়। চুপচাপ বসে আছে সে রাগী চোখ নিয়ে। চোখের আগুনেই যেন পোড়াবে বজ্জাত স্বভাবের লোকটাকে। ইং করা চামকালো শার্টের হাতা উপরে তুলতে তুলতে তোরফার কাছে এলো আহুরার। গেট আপ, আই এম টেলিং ইউ টু গেট আপ তুরফা। মেকআপটা খুলো। মনে হচ্ছে শুনতে পাওনি আমার কথা। কি হলো, কথা কানে যাচ্ছে না? বেশ যাচ্ছে, তবে বোধগম্য হচ্ছে না। ফালতু কথা। চুপচাপ খুলে ফেলুন তুরফা। না হলে কি করবেন? আহারার চাইলে সব করতে পারে। ইউ নো, আপনি হয়তো এতদিনে বুঝেছেন অফিসের ড্রেস আপ সম্পর্কে। আপনি একমাত্র মেয়ে যে এখনো আহারের সামনে পর্দার পোশাক পরে আছেন। থাকুন, ইভেন আমি এটাই চাই, আপনাকে অন্য ছেলেদের চোখের আড়ালেই রাখতে চাই আমি। কারণ তোর শুধুই আমার নূর। আপনাকে পর্দা করতে না করছি না। মেকআপ খুলে কাজ করবেন এখানে। এই রুমের বাহিরে আপনি মেকআপ পরেই যাবেন, এটাই বাধ্যতামূলক আপনার জন্যে। আপনার কথাতেই নাকি? ছাড়ুন আমাকে। আমার কথাতেই তোকে সব করতে হবে, সব। যেটা বলেছি সেটা মানবি নাকি অফিস ড্রেসে চলতে হবে? আহুরার চোখ রাগে লাল হয়ে আছে, নাক কপালের রক ফুলে আছে, চোখের নিচ পর্যন্ত লাল হয়ে আছে এক ভয়ঙ্কর রূপে। তোরফার শরীর নিস্তেজ লাগছে এই মুহূর্তে। আল্লাহ তাকে কোন মুসিবতে রেখেছে তাই ভাবছে। মামা মামনির কাছে বড় হলেও জীবনে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাকে। শরীরটা কাঁপছে, চোখ নিপু নিপু হয়ে আসছে। এই ছোট শর্ট স্কার্ট আর তোরফা আস্তে আস্তে ঢেকে পড়ল। আহুরার হাত পেঁচিয়ে বুকের কাছে নিয়ে এলো তাড়াতাড়ি করে। সবটা মুখ আবরণে ঢাকা, শুধু ঘন কালো বুঝে থাকা চোখ দেখা যাচ্ছে। কি মোহনীয় সৌন্দর্য যুগল সেই আঁখিপুট, এক দেখাতেই কাত হয়ে যাওয়ার মতো, এক পলক দেখাতে হৃদয়ে ঢেউ তুলে দেওয়ার মতো। শিরায় শিরায় শিহরণ চাকায়। আহুরার পলক না পড়া দৃষ্টি দিয়েছে তাতে। এই দৃষ্টিতে অপবিত্রতা নেই, সবটাই বিশুদ্ধ পানির মতো, স্বচ্ছ সতেজ প্রাণপূর্ণ। স্নিগ্ধ চোখ দেখে মন আবেশে ছেয়ে যায়। হাড় পর্যন্ত হিমশীতল করা সুস্নিগ্ধ চোখ। আহুরার মন দিয়ে দেখছে। এক হাতে পেঁচিয়ে আবদ্ধে রাখা তোরফার দিকে মুখ ঝুঁকিয়ে দিয়ে ফিসফিস করে বলল, দ্বিধরণী দুঃখিত। আমি নিজে চাই না আপনাকে কেউ দেখো। আপনার অমন মুখের নোট আমি উপলব্ধি করব তোরফা। শুধুই আহারার, আপনাকে আহারার আবরণে রাখবে আহারার। তোরফাকে কোলে নিয়ে আহুরার সোফায় শুইয়ে দিল। মুখের মেকআপটা খুলবে কি খুলবে না ভেবে পাচ্ছে না। দ্বিধায় পড়েছে সে। এত চিন্তায় না পড়ে আহুরার মেকআপের উপরেই পানির ছিটে দিল তোরফার মুখে। চোখে পড়তেই তোরফা নড়ে ওঠে, আস্তে করে চোখ মেলে তাকালো। আহুরার তখন তার দিকেই ঝুঁকে আছে। ভয়ে আশঙ্কায় তাড়াতাড়ি করে উঠে বসতে গিয়ে বাড়ি খায় আহুরারের কপালে। দুজনেই আহ করে উঠল। আহুরার রাগী মুড নিয়ে সোজা হলো। হোয়াট দা, 1 মণ ওজনের পাথরের সাথে লেগেছে, জ্বলে যাচ্ছে কপালটা। আপনি কেন আমার দিকে ঝুঁকেছিলেন? নিশ্চয়ই মধুর খাবার জন্য নয়। ছি, আপনার কি মাইন্ড কথা? শাট আপ ননসেন্স। কথায় আছে যার জন্য করি চুরি সেই বলে চোর। উপকারের ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে তাই পানি দিচ্ছিলাম। তোরফা এবার খেয়াল করলো তার মেকআপ ভিজে আছে। মাথা ডলতে ডলতে আহুরারের সেই কড়া কথাগুলো মনে পড়লো। আহুরারের প্রতি রাগও হলো খুব। মেকআপের নিচে মুখ ভেঙচি দিতে লাগলো। এই এক স্বভাব তার।
তেমন বকা না দিলেও মুখ ভেঙচি দিতে পারে খুব। আহুরার কপালে হাত ডলতে ডলতে বলল, ননসেন্স গার্ল। ঢং কত, যেন উনি নিজেই ব্যথা পেয়েছে, আমার কি ইচ্ছু হয়নি। আমার নরম মাথাকে 1 মণ ওজনের পাথর বললে ওনাটা কি? ওনাটা তাহলে ইয়া বড় একটা পাহাড়ের ইয়া বড় পাথর, যার ওজনও করা যায় না। কোথায় ওনার হাতির মতো বিশাল দেহ, আর কোথায় আমি? মাথাটা ব্যথা হয়ে গেল রে, ইস যন্ত্রণা করছে গো। মাথার তার এই লোকটা ছিঁড়ে দেবে গো আমার। আল্লাহ, কবে কন্ট্রাক্ট পেপারের সময় শেষ হবে? আল্লাহ, কবে? তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছে তোরফা। আজ কি আর এই ফাইল শেষ হবে? তোরফা মনে মনে ভাবছে, এতগুলি ফাইল না দিয়ে এভারেস্ট জয় করতে বললেও বোধ হয় ভালো হতো। আশেপাশে কোনো দিকে তোরফার নজর যাচ্ছে না, ফাইলের মাঝেই চোখ রেখে কাজ করছে। ফাইলগুলি শেষ হবে কিনা তাও চিন্তা করছে। পর্দা সরিয়ে আহুরার এলেও বুঝলো না সে, নিজের কাজ করে যাচ্ছে। টেবিলে কফির মগটা রাখলে তোরফা মাথা তুলল। আহুরারকে দেখে মুখ বিশিয়ে তোলে, হাজার মুখ ভেঙচি কাটে। কফিটা খেয়ে চাঙ্গা হয়ে নাও তোর, কারণ ফাইল শেষ না করে আজ বাসায় ফিরা হবে না তোমার। শেষ করতে যদি কাল হয় তবে রাত জেগে হলেও ফাইল শেষ করবে। ফাইল শেষ করেই এই অফিসের বাহিরে তুমি পা রাখবে ধরনি, এর আগে নয়। একা রাতেও অফিসে থাকতে হবে? প্লিজ, রাতে আমি সবার সাথে ফাইলগুলো নিয়ে বাসায় চলে যাব। যেভাবেই হোক আমি কাল ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসব। আপনার ফাইল কমপ্লিট পেলেই তো হবে। অফিসের কাজ অফিসে, যা বলার একবার বলে দিয়েছি আমি। বারবার এক কথা আমার বলতে ভালো লাগে না তোরফা। দরকার পড়লে অফিসে একা থাকবে সারা রাত। ক্লাসরুম থেকে বের হয়ে মন্তাহ দেখতে পেল বিপদ অতি নিকটে। মানে ফিরাত দাঁড়িয়ে আছে মাঠে, গাড়িতে হেলান দিয়ে। রোদ ঝিলিক দিচ্ছে তার দেহে। অদ্ভুত সুদর্শন পুরুষ। মন্তাহুর সঙ্গে সঙ্গে মাথা ঝেড়ে ফেলে। তাকে দেখে ফিরাত চশমা খুলে বুকে ঝোলায়। এগিয়ে গেল মন্তাহর দিকে। মন্তাহ পথ কাটিয়ে চলে যেতে চাইলেও পারল না। আরে ম্যাম, কথা না শুনে চলে যাচ্ছেন যে? কি চাই কি আপনার বলুন তো? তোমাকে। মন্তাহ কিছু বলল না, তবে ভেতরে নিশ্চয়ই অজানা এক ভালো লাগার শিহরণ আবেশ দিচ্ছে। চুপ করে দাঁড়িয়ে রইল। চোখ মুখ শক্ত করে চলে যেতে নিলে ফিরাত হাত ধরে। হচ্ছে কি, ছাড়ুন। কখন এটা? এসব কিন্তু আমার একদম ভালো লাগে না। চাঁদকে যে আমার বেশ ভালো লাগে। তো চাঁদকে গিয়ে বলুন না, আমাকে কেন বলছেন? ছাড়ুন হাতটা, দেখবে অনেকে। আমার চাঁদ যে আপনি। আমার হাতটা ছাড়ুন। আর কত ছাড়াবে বলো? কয়টা মাস ধরে তোমার পিছু ঘুরছি আমি। চিন্তা করে দেখো, বেশি করলে না উঠিয়ে নিয়ে যাবো তোমায়। মনে রেখো চাঁদ। কি গুন্ডা লোক রে বাবা। দুপুরের টিফিন টাইম চলে সবাই ক্যান্টিনে গেলেও তুরফা যায় না। আজ আহুরারও রেস্টুরেন্টে খেতে যায়নি। দুপুর 2:28 বাজে। আহুরার অপেক্ষা করছে। ঘাড় ঘুরিয়ে দেখলো তুরফাকে। হিজাব পরে কি সুন্দর কাজে মনোযোগ দিয়েছে। দিক বিদিক ভুলে সাদা বর্ণের বুকটা লাল দেখাচ্ছে। চিকন ঠোঁটগুলি দিয়ে বিড়বিড় করছে। পর্দার ওপারে এই দৃশ্য মারাত্মক মুগ্ধকর লাগছে। মোহমতির এমন রূপের ছটায় পুলকিত হচ্ছে আহুরার। ঘাড় ফিরিয়ে নিয়ে সে ঠোঁট চেপে খানিক হাসলো। আবার তাকালো তোরফার দিকে। কাজ নিয়ে থতমত করছে সে। দেখে বোঝাই যাচ্ছে আপ্রাণ চেষ্টা করছে ফাইলগুলো শেষ করার জন্যে, যাতে রাতে অফিস থাকতে না হয়। তোরফার কল বাজছে সেই কখন থেকে, কিন্তু ধরতে পারছে না বা ধরার সুযোগ হচ্ছে না। ফাইলের দিকে তাকিয়ে থেকেই কোনো রকম কলটা রিসিভ করলো। হ্যালো তুরি, হ্যাঁ। কয়টা কল দিয়েছি বলতো তোকে? আরে আমি কি বলছি শুনছিস না? না, আজ আমার কান বন্ধ। বন্ধ মানে? বন্ধ মানে বন্ধ। বজ্জাত রাগী অসভ্য ইতর লোকটা আমায় এত কাজ করিয়ে দিয়েছে কেন? কখন না আমি বন্ধ হয়ে যাই। আমার কি ইচ্ছে হচ্ছে জানিস? গরম গরম তেলের মাঝে পাপড়ের মতো ওনাকে ছেড়ে দিয়ে ভেজে ফেলি, তারপর মরমর করে কামড়ে খাই। কি জায়গা বলছিস রে তুই? কখন যে আমি পাগলি হয়ে যাই বোঝা মুশকিল। দেখেছিস তো তুই, আমার এত কাছের মানুষ হয়েও আমায় চিনতে পারছিস না। আর বাকিরা তবে আমায় কি বলবে? আমায় দেখে এরপর হাসাহাসি করবে। এই লোক আমাকে পাগলি বানিয়ে ছাড়লো রে। ইচ্ছে করছে
চাকরি ওর মুখে মারি, কলার খোসার মতো বিরক্তিকর। কিছুই বুঝতে পারছি না আমি। কি বলছিস তুই? আজ বোধহয় আমার বাসায় যাওয়া হবে না রে। বাসায় আসবি না মানে? দেখ তুই, কি হয়েছে জানি না, রাতে কিন্তু বাসার বাইরে থাকা যাবে না। 8টার মাঝে যে করে হোক বাসা চলে আসবি। আর বাসায় না এসে যাবি কোথায়? আমি কিছু জানি না, তুই রাতে বাসায় আসবি। আমি একা থাকতে পারবো না। আমার মনে হচ্ছে কাজ করছি আমি আর পাগল হয়েছিস তুই। ছাগলের মতো ম্যামে করেই যাচ্ছিস আমায় কিছু বলার সুযোগ না দিয়ে। আমি কি একা থাকতে পারি? অফিসে আমায় একা থাকতে হবে? বজ্জাত বস লোকটা আমায় এত এত ফাইল দিয়েছে আর বলেছে কাজ শেষ না করে আমি অফিসের বাইরে যেতে পারবো না। মনে হচ্ছে আজ কেন, কাল রাতের আগেও আমি বাসায় যেতে পারবো না। একা থাকতে হবে আমার। কি বলছিস এসব? কেমন বসুন? ডেভিল মার্কা, আমি প্রায় শেষ। আজ আমি বাসায় যেতে পারবো না। অফিসে একা পেয়ে ভূত না আমায় খাবলে ধরে, ঘাড় না মুটকে দেয় আমার। আরে আরে, কাঁদছিস কেন? চুপ কর তুই। এখন আমার কি অবস্থা জানিস? কি? আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, সত্যি মরে যাব আমি। এত চিন্তা করিস না, তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা কর। যার জন্য ফোন দিয়েছি, খেয়েছিস? আর খাওয়া, কাজ করেই জীবন শেষ। কি বলছিস কি? খাসনি? তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আয়, যা। পরে খাবো, আমি তোকে পরে কল করছি। বলেই কেটে দিল। উঠে দাঁড়ালো না। ভ্রু কুচকে একবার দেখে আবার ফাইলে মনোযোগ দিল তুরফা। আহুরার চুপচাপ তোরফার দিকে তাকিয়ে খাবারগুলো টেবিলে রাখলো। তোরফা আগে খেয়াল না করলেও এখন করেছে। আর চোখে একবার দেখে ফাইলে কাজ করার অভিনয় করতে লাগলো। ভয় পাচ্ছ আমায়? কি হলো, চুপ কেন? ফাইল রাখো, আগে খেয়ে নাও। আমার খিদে নেই। আর বলে আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব। আপনার রান্না খাবার খেতে হবে না আমার। তুমি জানো এখানে কত টাকার খাবার আছে? তবু আপনার মতো এত বড় লোক নই আমি, তাই জানারও দরকার নেই। আমি এসব খাবো না, নিয়ে যান। চুপ করে বসে পড়ো, একসাথে লাঞ্চ করব। কখনোই না। তার মানে তুমি আমার সহজ কথা শুনবে না? তোরফা খানিক বিব্রত হয়, ভাবে এখন কি করে বসে। আহুরার বসা থেকে উঠে দাঁড়ালো, চোখ শক্ত করে পা বাড়ালো তার দিকে। তোরফা ভয় পেল, কিছু না বলে আহুরারের হাতের ফাঁক দিয়ে এক দৌড় দিল, কিন্তু উপকৃত হলো না। কথায় আছে মোল্লার তোর মসজিদ পর্যন্ত। তোরফারও হলো সেই দশা। দরজার সামনে গিয়ে সে আটকালো। দরজা তো লক করা। এবার আরো ভয় হলো, রাগী লোকটা না জানি এখন কি করে। আহুরারের কথার অবাধ্য হলে কেউ তার ভীষণ রাগ হয়, কিন্তু এখন হলো না। হাসি পেল খুব, তবুও শক্ত করে নিল। তোরফার সামনে রাগী ভাবে থাকতে হবে তাকে। খুব রেগে গেছে এমন একটা ভাব করে নিল, তারপর শান্ত পায়ে এগুতে শুরু করলো। ওদিকে তোরফার হাল বেহাল, করুণ অবস্থা তার। দুই ভ্রু এক হয়ে আছে, কাপা ঠোঁট যেন বিড়বিড় করছে। এদিক ওদিক তাকাচ্ছে, বের হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। আহুরার এগিয়ে আসছে, যত যেন ভয়টাও তাকে জড়িয়ে নিচ্ছে তত। কাঠগলা হয়ে গিয়েছে তার, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গিয়েছে। তোরফার মাথার পেছন ধরে আহুরার এগিয়ে নিয়ে আসলো তাকে। তোরফা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আহুরার ধ্যান ধরা নজর দিয়েছে তোরফার চোখে মুখে। নোরের মতো মুখটা হয়তো এই প্রথম এত কাছ থেকে দেখা হচ্ছে তার। আহুরার চুপ করে সৌন্দর্য অবলোকন করতে লাগলো। মুখে কথা নেই, চিকন লাল কাপাক ঠোঁটগুলোর মাঝে ভয়ঙ্কর সৌন্দর্য অবস্থান করছে। আহুরার মুখটা আরো একটু এগিয়ে নিয়ে গেল, গরম নিঃশ্বাস পড়ছে মুখে। আহুরার বুঝতে পারছে তোরফার শরীর অনবরত কাঁপছে। আহুরার তোরফার মুখে ফু দিয়ে ছেড়ে দিল। তোরফার সারা শরীর কেঁপে উঠল, লোমকূপ দাঁড়িয়ে পড়ল, ধাক্কা খেলো দরজার সামনে। মাথাটা ঝিমঝিম লাগছে, চোখ পাতাও ঘন ঘন পড়ছে। আহুরার ভেতরে ভেতরে হাসলো। তোরফার হাত ধরে নিয়ে গেল টেবিলে, নিচে বসে খাবার সার্ভ করে দিল তার সামনে। একটা কথাও যেন না হয়। খেয়ে নাও তাড়াতাড়ি করে, ফাইল শেষ করতে হবে। কি এমন করে কি দেখছো? চোখ দিয়ে সুদর্শন মানুষকে খাবার বদলে গিলে ফেলবে নাকি?
আহুরার ঠেস দেওয়া কথায় তোরফা আরো রাখলো। দুজনেই খেয়ে নিল। একজন এসে সবটা পরিষ্কার করে দিল। আহুরার যাওয়ার আগে বলল, এখন শান্ত হয়ে কাজ করেন আমার হৃদরণী। ভাই আহার, এগুলি সাইন করে দে। রাখো ওখানে। রাখলে হবে না, এক্ষুনি সাইন কর। আমি মিহিরকে দিয়ে ব্যাংকে পাঠিয়ে দেবো। আজ ছুটি দিয়ে দে সবাইকে। তাড়াতাড়ি যে। এমনি। ওকে, বলে দিচ্ছি। তাহলে আমি তোরফার সাথে যাব, একটু কাজও আছে। ও কোথাও যাচ্ছে না। মানে? আজ সারা রাত ও অফিসে বসে ফাইল দেখবে। কি বলছিস কি আর? ঠিক তাই। ভাই আহারা, ও একা একটা মেয়ে হয়ে থাকবে কি করে? বিপদ আপদ। তোকে যেটা বললাম সেটা কর গিয়ে। কিন্তু যা। আহুরারের ধমকে আর কিছু বলল না ফিরাত। তোরফার দিকে মায়া ভরা চোখ নিয়ে তাকালো, তারপর চলে গেল। অফিসের সবাই একে একে চলে যাচ্ছে। ফিরাত গাড়ি নিয়ে যেতে যেতে আকাশের দিকে নজর দিল। অবস্থা ভালো নেই, রাতে হয়তো বৃষ্টি আসতে পারে। তোরফা একা অফিসে থাকবে ভেবে তার খারাপ লাগছে। ওদিকে মোদ্দাহু তো একা থাকবে। হঠাৎই একথা মনে হলো তার, মাথা উল্টে গেল। কি করবে ভেবে পাচ্ছে না। বাসায় গিয়ে আহুরারকে বুঝতে হবে, সে রাগই মানবে তো। মিস তোরফা, মন দিয়ে কাজ করুন। আর হ্যাঁ, কাজ শেষ না করা অবধি এখান থেকে বের হবেন না, মনে থাকে যেন। আহুরার হন হন করে বের হয়ে গেল। তোরফা দাঁড়িয়ে শুধু দেখলো। ভেতরে শুধু ভয় আর ভয় হচ্ছে। কলিজা যেন চিপা দিয়ে উঠল, চোখ টলমল করছে, হার্টবিট বাড়ছে শুধু। কখন না সেন্সলেস হয়ে যায়। হাঁটু কাঁপছে, দাঁড়াতে পারছে না। ধপ করে বসে পড়ল। ভেতরে অজানা যত ভয় আছে সব ঘিরে নিয়েছে তাকে। কাপা কাপা গলার কণ্ঠ দিয়ে বের হয়ে এলো, তবে সত্যি আজ আমার একা অফিসে থাকতে হবে, বড্ড বিপদ আশঙ্কা করছি। রাত হয়েছে। ফিরাত অপেক্ষা করছে শুধু আহরারের জন্য। কোথায় আছে কে জানে, কোনো মেয়ের কাছে গেছে? এমনটা তো হবার কথা নয়। এসব ছেড়েছে অনেক আগেই, সম্ভব হয়েছে তোরফা মেয়েটার জন্য। তবে সেই মেয়েটাকেই কেন এমন শাস্তি দিচ্ছে? কেন এত নিগ্রহ? কিছুই মাথায় আসছে না ফিরাতের। চিন্তায় সে এদিক থেকে ওদিক পায়চারি করছে। ঘড়িতে তখন 7:20 বাজে। অস্থিরতা বেড়ে চলছে ফিরাতের। মন্তাহু ওদিকে একা আছে, স্থির থাকতে পারছে না কিছুতে। মন্তাহু বারবার কল করে যাচ্ছে তোরফাকে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। খুব ভয় হচ্ছে তার। তোরফাকে নিয়ে চিন্তাও হচ্ছে খুব। কিছু হলো না তোর? মন্তাহে এক নাগাতার কল দিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। ওদিকে তোরফার অবস্থা কাহিল, ফোনটা তুলবে সেই সাহসটা পর্যন্ত হচ্ছে না তার। হাত পা কাঁপছে থরথর করে। নিঃশ্বাস ফেললেও যেন সেটার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। ভয়ের মাত্রা আরো বাড়িয়ে তুলতে যা সক্ষম হচ্ছে। তোরফার চোখ টলমল, পানির ফোঁটা টুপ করে পড়বে বলে। নিঃশ্বাস নেওয়া দায়ী হয়ে উঠেছে তার জন্য। ভেতরে ভয়ের মেশিন গড়গড় করে চলছে। অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে কানে। একা ভয়ের কারণে এমন হচ্ছে নাকি সত্যিই তা চিন্তা করার পরিস্থিতিতে নেই সে। মৃদু গলায় বলল, কেউ আছেন? যার প্রতিধ্বনি বারবার কানে বাজছে। তোরফা আর শব্দ করল না, মুখে হাত দিয়ে দিল। মনের ভেতর খুব সাহস নিয়ে এগিয়ে গেল। যা হবে পরে, আগে কিছু করার চেষ্টা করতে হবে। তোরফা ভেবেছে ডোর লক হবে, কিন্তু না, মানুষটা লক না করে গিয়েছে। হাজার কোটি শুকরিয়া আদায় করলো তোরফা। মানুষটাকে মনে মনে ধন্যবাদ দিল। দরজা পেরিয়ে এক দৌড়ে অফিসের দরজার কাছে চলে গেল। সেটাও খোলা। তোরফা করিডোরের ছোট গেটটায় নিঃশ্বাস বন্ধ করে দৌড় দিল মুক্তির আশায়। তবে সেগুড়ে বালি, সেই গেটে বড় করে তালা ঝুলছে। তোরফা আশাহত হলো। চিৎকার করে কান্না করতে মন চাইছে। ভয় এখন আরো বেড়েছে। শেষ চেষ্টাটাও সফল হলো না। বুকটা হাহাকার করছে। খাঁচায় বন্দি পাখির মতো ছোটার জন্য ছটফট করছে। হাত পা খোলা থেকেও শৃঙ্খল দিয়ে আবদ্ধ। তোরফা নিচে বসে পড়ে ধপ করে গুটিয়ে আনে হাঁটু। ভয়ে ভেতরটা থরথর করে কাঁপছে। অদ্ভুত রকম যন্ত্রণা হচ্ছে বুকে। না, কিছু বলতে পারছে না, না কিছু বলতে পারছে না, সহ্য করতে পারছে। চারিদিকে খুব বাতাস বইছে, খুটখুটে অন্ধকার আশেপাশে। পোকাদের ডাকে তোরফা এখানে আরো ভয় পেতে লাগলো। তাই উঠে গেল।
ভয় ভয় চোখ নিয়ে ত্রাস পায়ে এদিক ওদিক তাকিয়ে ভেতরে গেল। কেবিন থেকে ফোনের আওয়াজ আসছে। তোরফা ভেতরের শঙ্কা নিয়ে তাড়াতাড়ি করে কেবিনে চলে গেল দৌড়ে। মন্তাহ কল দিয়েছে। তোরফা কল রিসিভ করলো। বাহিরের বাতাস এবার ভেতরে এসে লাগছে। হ্যালো হ্যাঁ। হ্যালো তুরি। হ্যালো। তুরি কিছু শোনা যাচ্ছে না। হ্যালো তুরি। মন মন আমার খুব ভয় হচ্ছে। হ্যালো। ফোন ধপ করে কেটে গেল। তোরফা দেখলো নেটওয়ার্ক নেই। কি করবে কিছুই মাথায় ঢুকছে না। সবকিছু শূন্যে ভাষা ভাষা লাগছে তার। এই অবস্থায় ফাইল দেখা কেন, পানি খাওয়াও অসম্ভব। তোরফা চুপচাপ গুটিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মনে মনে আল্লাহকে ডাকলো। সাথে তিনি আছেন ভেবেই ভয় কমানোর চেষ্টা করছে। এর মধ্যেই কারেন্ট চলে গেল। চারিদিকে খুটখুটে অন্ধকার। বাহিরের প্রচন্ড বাতাস আর থেমে থেমে বিদ্যুৎ চমকানোর আলো। বিজলির আলোয় চারপাশ সাদা হয়ে আসছে। থেমে থেমেই ঘন অন্ধকার। এতক্ষণ নিজের সাথে নিজে যুদ্ধ করে থাকলেও তোরফা এখন আর পারছে না। ভেতরের ভয়টা দৈত্য রূপ ধারণ করেছে। ওটাই তাকে গ্রাস করছে। এবার সে চিৎকার দিয়ে উঠল। বজ্রপাতে যে ভীষণ রকম ভয় পায়, তাও এই একা নিশীথের অন্ধকার। যখন আকাশ ডেকে ওঠে তখনই তোরফাও গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। এবার সে থাকতে না পেরে কান্না শুরু করেছে। গগনের সাথে সাথে সেও চিৎকার করে বৃষ্টি ছড়াচ্ছে। ফিরাতের মাথা হ্যাং হয়ে আছে। বিরক্ত লাগছে সব কিছুতে। বাহিরের আবহাওয়া দেখে তার দুশ্চিন্তা দ্বিগুণ তিনগুণ ক্ষণে ক্ষণে বাড়ছে। একদিকে একা ছোট বোন তোরফার চিন্তা, অন্যদিকে ভালোবাসা তার চাঁদের চিন্তা। ও একা রয়েছে। বাসার আশেপাশে অনেকেই নজর রাখতে পারে। এমনিতেই বাজে নজর আছে দুজনের উপর। ফিরাত আর বসে থাকলো না। চাবি আর ছাতা নিয়ে বের হয়ে পড়লো। মন্তাহ এই নিয়ে 30টার উপর কল দিয়েছে তোরফাকে। ভয় চিন্তা তাকে কাবু করে নিয়েছে এতক্ষণে। কল যাচ্ছে না, তবুও দিয়েই যাচ্ছে। যদি একবার লেগে যায়। মন্তাহ ব্যালকনিতে গেল। দরজা লাগানো। কাপড়গুলো আনা হয়নি। ব্যালকনি দিয়ে পানির ছাপটা আসছে। কাপড়গুলো হয়তো পানিতে ভিজে চিপচিপে হয়ে আছে। ভেতরটা পর্যন্ত চলছে তার। কিচ্ছু ভালো লাগছে না চিন্তায়। অস্থিরতা মনকে আদরে আগলে নিয়েছে। হঠাৎ নিচে চোখ গেলে দেখলো ফিরাত দাঁড়িয়ে আছে। দোতলা রুম থেকে তাকে বেশ দেখা যাচ্ছে। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। শরীর ভিজে গিয়েছে। হঠাৎ প্রচন্ড এক বিদ্যুৎ চমকানোর জন্য ফিরাতের মুখটা বেশ দেখা গিয়েছে। মন্তাহের বুকটার সাথে সাথে কেমন কেঁপে উঠল। ফিরাত নিচ থেকে চেঁচিয়ে বলল, ঠিক আছে তো, চিন্তা করো না, এখানে আছি আমি। মন কিছু বলতে পারল না। ভেতরে শুধু শিহরণ বয়ে গেল। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে ভেতরে চলে গেল। 10 মিনিট হয়ে গিয়েছে। মন উকি দিয়ে দেখলো ফিরাত যেমন দাঁড়িয়ে ছিল এখনো তেমনি আছে। এবার তার বুক হু হু করে উঠল। মন্তাহ তাড়াতাড়ি করে নিচে নামলো। নিচতলা থেকে ছাতাটা নিয়ে দরজা ঠেলে বের হয়ে এলো রাস্তায়। ফিরাতের সামনে গিয়ে পড়ল। এখানে কেন আপনি? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আপনি চলে যান। এইভাবে এই অবস্থায় এখানে থাকবেন না। কিছু হয়ে যেতে পারে। তাতে তোমার তো কিছু আসে যায় না। কি হলো চাঁদ? আপনি এখন যান। সারা রাত এখানে আছি, তুমি ঘরে গিয়ে ঘুমাও, ভিজলে জ্বর আসবে। তাই চলে যান। আমার কিছু হবে না, তুমি ঘরে যাও। ভেতরে চলেন। কি? ঢং। ভেতরে চলুন। কি? চলুন। কি বলছেন চাঁদ আপনি? এখানে থেকে বিপদ বাড়ানোর দরকার নেই। ভেতরে চলুন। বলেই মন্তাহ হাঁটা শুরু করলো। পেছনে ফিরাতো মুচকি হেসে হাঁটা ধরলো পিছু পিছু। কাঠি ম্যাচ দ্বারা মোমবাতিতে আগুন জ্বলল। চারপাশের কালো অন্ধকারে এক টুকরো মোমবাতির আলো খুব বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। লাল লাল আভা ছড়াচ্ছে আশেপাশের অনেকটা জায়গায়, কিন্তু কে চালালো কিছু দেখা যাচ্ছে না। আশার একটু আলো পেয়েও মুহূর্তে অন্ধকারে তলিয়ে গেল তোরফা। ভূত বা অন্য কিছু নয় তো, না হলে কে আসবে এখানে? তোরফার শরীরে কাহিল অবস্থা। হাত পা এবার ঠান্ডা হয়ে আসছে। আচমকা এক বজ্রপাতের আলোয় আহরারকে স্পষ্ট দেখা গেল। ঠোঁটের কোণায় এক বিন্দু হাসি নিয়ে এগিয়ে আসছে। তোরফা খাপটি মেরে ঠাই দাঁড়িয়ে আছে। নিজেকে জড়সড় করে গুটিয়ে নিয়ে আহরার কেবিনে এলো মোমবাতি নিয়ে।
তোরফার কাছে গিয়ে ফিসফিস করে বলল, কি ভেবেছিলে একা রেখে চলে যাব? হৃদয় চুরি করেছো আমার। আমার হৃদহরণী তুমি। ভাবলে কি করে একা রেখে চলে যাব? আহারার সহজ কঠিন তরল যখন যা দরকার পড়ে। দেখলে তো কঠিন হয়ে কিভাবে নিগ্রহ দিতেও জানি। আরো কথার অবাধ্য হবে, তবে পরের বার ভয়াবহ রূপ ধারণ করবে তা। একা ফেলে যাইনি, যাওয়ার উপায় কি? দূর আহারের নূর যে। তোরফা টপ টপ করে চোখের পানি ফেলে চাপটে ধরলো আহরারকে, শক্ত করে জড়িয়ে ধরে ফোপাচ্ছে। বিস্মিত হলেও আহরার প্রশান্তির হাসি হাসলো ঠোঁট মেলে। হৃদহরিণীর প্রথম ছোঁয়া, হোক না অনাকাঙ্ক্ষিত, দোষ কি তাতে? ছোঁয়া তো পেল। আগের সেই আহরার হলে বোধহয় অঘটন ঘটিয়ে ফেলতো। তবে আহরার চুপ করে দাঁড়িয়ে আছে, এক হাতে মোমবাতি, অন্য হাত তার নিচের অবস্থায় ফেলে রেখেছে। তোরফা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। হুট করে এক বিদ্যুৎ চমকানোর শব্দে তোরফা যেমন আহুরারকে আরো শক্ত করে জড়িয়ে নিয়েছে, তেমনি গলার আওয়াজ বাড়িয়ে কান্নাও করছে। আহুরারের ভেতরটা অনেক বছর পর হু হু করে উঠল। এক জ্বালা তো সবসময় বয়ে নেয়, কিন্তু অনেক বছর পর আজ নতুন এক ব্যথায় ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। চিনচিন একটা ব্যথা হচ্ছে। তোরফা চুপ। তোরফা, আই সে স্টপ ইট। তোরফা। তার ধমকে সে কান্নার বেগ আরো বাড়িয়ে দিল। বাচ্চাদের মতো কান্না করছে তোরফা। আহুরার যেন মহা এক বিপদে পড়ে গেল। কি করবে, কিভাবে শান্ত করবে এই পিচ্ছি মেয়েকে? শান্ত গলাই ডাকলো তাকে। তোরফা দেখো তোর, আমি আছি, কান্না থামাও, কিছু হবে না, ভয় পেও না, আমি আছি না, দেখি মুখ তুলো। সে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। এক কালে হেসে আহুরার বলে, তুমি যে আমার মতো এক পরপুরুষ আর নোংরা মানুষকে ধরে আছো, তা কি তোমার বোধগম্য হচ্ছে? হৃদহরণী, আগে নিজ পুরুষ হই, তবে তোমার নয় আমি। তাড়াতাড়ি করে ছেড়ে দুই হাত দূরে দাঁড়ালো তোরফা। আহুরার এবার দাঁত বের করে হাসলো, মিনমিন করে বলল, পুরো শরীর ভিজে আছে ফিরাতে। রুমে ঢুকে দু তিনটা হাঁচি দেওয়াও হয়ে গিয়েছে তার, নাক টানছে। শরীর হয়তো খুব ঠান্ডা হয়ে গিয়েছে এতক্ষণ ভিজে থাকার কারণে, তাই কাঁপছে। দূরে দাঁড়িয়ে মনটা খেয়াল করছে। ভেতরে মায়া হলেও বাহিরে প্রকাশ করছে না। শরীরে জ্বর আসতে পারে, ভিজে কাপড় গুলি ছেড়ে নি। পরে কি উলঙ্গ থাকবো তোমার সামনে বিবস্ত্রে? ছি, কি বেহায়া আপনি! কথার স্টাইল এত নির্লজ্জ, মার কাছে। যা, তুমি তো বলবে। আমি আপনাকে কি? হাতির ডিম। আগে তো জানতাম ঘোড়ার ডিম হয়, এখন কি হাতিরও হয়? দূর, আমি কেন দূরের কথা নকল করছি? কি বলছো বিড়বিড় করে? আপনার ঠিক যত সব আপদ। কি বলে তুমি? ওগুলি ছেড়ে টাওয়াল পরে গেস্ট রুমে শুয়ে পড়ুন গিয়ে। টাওয়াল? নয়তো কি লুঙ্গি পরবেন? লুঙ্গি? তবে টাওয়াল কি দোষ করলো? মরণ। এটা পরিনি। লুঙ্গি? না, মেয়েদের পেটিকোট দিয়েছি আপনাকে। ঢং, নিন ধরুন। বাহ, কি তেজ! জাহাজ আছে বটে। কি বললেন? কিছু না। তাই এটা কার? যা বললাম তাই করুন। ধরুন এটা। থাক, লাগবে না, এসব অভ্যস্ত নই আমি, রেখে দাও। আপনি ওয়েট করুন, আমি ট্রাউজার নিয়ে আসছি। তা সম্ভব? ফিরাত ভিজে কাপড় ছেড়ে টাওয়াল পরে ওদাম গায়ে চলে এলো মনের সামনে। মন ভ্যাল ভ্যাল করে দেখতে লাগলো ফিরাতকে। সে মুচকি হাসি দিয়ে বলল, বুকের পাটা আছে তোমার বলতে হয়, নয় একা এক বাড়িতে এমন দিনে একটা জোয়ান অবিবাহিত ছেলেকে নিজের বাড়ির ভিতর নিয়ে আসো। হ্যাঁ, এখন যদি আমি তোমার সাথে কিছু... দেখুন, যেমন এনেছি তেমন ধাক্কা দিয়েও বের করে দিতে পারবো। পারবে তো? হুম। যদি না চাই? দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। ভালোবাসি চাঁদ তোমায়, তুমি বিহীন থাকতে পারবো না আমি। ফিরিয়ে দিও না আমায়, আমার ভালোবাসাটা যত্ন করে নিজের হৃদয়ে স্থাপন করো। মন কিছু বলতে পারছে না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার, কিন্তু কানে কানে কোনো এক সুর ভেসে গেল যা হৃদয় স্পর্শ করেছে তার। ভেতরে ধুকপুক আওয়াজ হচ্ছে। কিছু না বলে সে দূরে গিয়ে দাঁড়ালো, ফিরাতকে পেছন ফেলে। ফিরাত দুপা এগিয়ে গিয়ে শুধু বলল, চাঁদ, তোমার জন্য আমি অপেক্ষা করব। যখন আমার আকাশে তুমি চাঁদ জ্যোৎস্নার মতো ভেসে উঠে সম্মতি দেবে, তখনই আমি তোমার আলোয় নিজেকে পরিপূর্ণ করব। হঠাৎ প্রবল শব্দে এক বজ্রপাতের ধ্বনিতে তোরফা দূরে গিয়েও আচমকা কাছে চলে এলো। আহুরারকে জড়িয়ে ধরলো হাত চেপে।
আহরার মুচকি হাসলো। এক হাতে শুধু তোরফার মাথায় ভরসার হাত রাখলো। অনেকক্ষণ পর আহরার আদরে গলায় ডাকলো তাকে। তোরফা, তোর এখানে বসো, আমি আছি না, প্লিজ এমন করো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি নিশ্চয়ই চাইবে না তোমার সাথে বাজে একটা মুহূর্ত জড়িয়ে যাই আমি। নিজেকে সামলে রাখাটা কতটা কঠিন কাজ তোমাকে বোঝাতে পারবো না। এতটা ধৈর্যবান লোক আমি নই, এ ব্যাপারে একদম নই। প্লিজ তোর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আহরারের ইঙ্গিত বুঝলো তোরফা। ধরপড়িয়ে সরে এলো লোকটার থেকে, নিজের বোরখা ঠিক করে নিল। ভয় নেই, আমার কাছে এখন তুমি নিরাপদ ঝিনুকের ভেতর মুক্তার মতো। আগের বিষয়টা অন্য ছিল, আর এখন একটা ভিন্ন। শান্ত হও হরিধরণী, এখানে বসো। আহরার টেনে তোরফাকে সোফায় বসালো, তারপর নিচে ফ্লোরে বসলো। পলকহীন ভাবে তাকিয়ে আছে হরিণীর দিকে। তোরফা চেয়েও যেন সেই দৃষ্টি উপেক্ষা করতে পারছে না। মোমবাতির হালকা আলোয় দুজনের মুখ অস্পষ্ট দেখা গেলেও দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তা বেশ বুঝতে পারছে দুজনই। আবার এক চমকালো আলোয় রুম আলোকিত হয়ে উঠল। তোরফা ভয়ে চোখ বন্ধ করে আহুরারের হাত আঁকড়ে নিল। আহুরার খানিক হেসে সেই হাতের উপর নিজের হাত রাখলো। আমি আছি তো, ভয় পেও না। দমকা বাতাসে মোমবাতির আলো নিভে গেলে তোরফা খামচে ধরল আহুরারের হাত। এতে সে অল্প ব্যথা পেলেও মুখে কিছু বলল না, কারণ তোরফা সবটাই ভয়ে করছে, জ্ঞানহীন ভাবে করছে। আহুরার ফোনে লাইট অন করে দিল, টেবিলে গিয়ে মোমবাতিও জ্বালিয়ে নিল। নিচে তোরফার ফোন পড়ে থাকতে দেখে সেটা তুলে লাইট অন করলো। রুমে এখন বেশ আলো চলছে। আহুরার এগিয়ে গেল তোরফার কাছে, নিচে বসে বলল, এই ঝড়ে বাসায় যাওয়া সম্ভব নয়, তোমাকে নিয়ে একদমই নয়। তার চেয়ে বরং রাতটা এখানে থাকো, সোফায় ঘুমিয়ে পড়ো। আমি কেবিনের বাহিরে আছি, আর একটু ভয় পেও না। দেখো কেবিনে কত আলো, আমি আছি ওখানে। এই নাও কোট, এটা জড়িয়ে শুয়ে পড়ো, ঠান্ডা লাগবে না। বলে আহুরার কেবিনের বাইরে গেল। তোরফা চুপচাপ শুয়ে পড়ল। এখনো একটু একটু ভয় থাকলেও আগের চেয়ে 1000 গুণ লাঘব হয়েছে। কোটটা চড়িয়ে নিলে অদ্ভুত এক মিষ্টি ঘ্রাণ অনুভব করলো তোরফা। এটা পারফিউমের নাকি অন্য কিছু তা নিয়ে মাথা ঘামালো না, তবে ভেতর থেকে যেন অনুভব করতে পারছে এমন মনে হচ্ছে তার। তোরফা আহুরারের দিকে তাকালো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। একটা ঝিলকির কারণে আহুরারের মুখ স্পষ্ট দেখা গেল। কেবিনের দিকে চেয়েই আছে মানুষটা। তোরফার শরীর কাটা দিয়ে উঠল। ভেতরে ভয় না হলেও কি একটা যেন চলছে। মনে হচ্ছে এ ঝড় বাহিরের ঝড়ের কাছে অনুমাত্র। হরিণী এখন ঘুমিয়ে আছে। বাহিরের ঝড়ের মাত্রাটা কমেছে, শুধু বৃষ্টি হচ্ছে অঝোর ধারে। আহুরার এক নজরে তাকিয়ে দেখছে তোরকে। কি মায়াবী সেই মুখ, কি মোহনীয় বুকের ভেতর শিহরণ জাগিয়ে তোলে। নূর উপচে পড়ছে চেহারা থেকে। আহুরার ধ্যান ধরে অবলোকন করছে তোরকে। ফিরা তার মন পাশাপাশি বসে আছে, কেউ টুশব্দ করছে না, দুজনেই চুপ। ফিরাত বলে উঠল, মুন, বললে না এইগুলি কার? চাঁদ, বলো আমায়। প্লিজ এইসব কথা বাদ দিন, ভালো লাগে না আমার। কিছু হয়েছে কি চাঁদ? কষ্টের জীবনের কথা কাউকে বলতে আমার আর ভালো লাগে না, কষ্ট লাগে। কি হয়েছে চাঁদ, বলো। বলা যায় না? এগুলি আমার বাবার। তবে এত দ্বিধা করছো কেন বলতে? মুন, বাবা এখানে থাকেন না, কোথা থাকে উনি? ওনার দ্বিতীয় বউয়ের কাছে। হোয়াট? কি বলো এগুলি? অনার্স প্রথম বর্ষে ওঠার পর আমার মা মারা যায়। আমার ফুপি আর চাচারা বাবাকে বোঝালো আমার বিয়ে হয়ে গেলে তাকে কে দেখবে, ওনাকে দেখাশোনার জন্য তো একটা মানুষ দরকার। উনি তো আর একা একা বৃদ্ধ জীবন পার করতে পারবে না। বাবাও তেমন অমত করেনি, রাজি হয়ে যায়। গ্রামে গিয়ে বিয়ে করে নেয়। গ্রামে বাবার অনেক সম্পদ আছে, আর এই বাড়িটা মায়ের খুব পছন্দের ছিল। নিজের স্বপ্নের বানানো এই বাড়ি। মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করার আগে এটা আমার নামে লিখে দিয়েছেন। এটার মালিক বর্তমানে আমি আছি। কথা হয় না ওদের সাথে? ইচ্ছে করে না তেমন, উনিও সময় পায় না হয়তো। শুনেছি দ্বিতীয় বউয়ের বাচ্চা হয়েছে, ছেলের বয়স 4 কিংবা 5 হবে। ব্যস্ত থাকে হয়তো, তবুও 15 দিন পর কল টল দেয় আর কি। কখনো ধরে 1 মিনিট কথা বলি তো আবার কখনো মন যায় মুখ ফিরিয়ে নিয়ে আসি। যাও যাও, ঘুমিয়ে পড়ো গিয়ে। আপনি? ঘুম আসছে না, এখানে পার করে দিতে পারবো, তুই যাও। মন্তাহ খাবারের অফার করলে ফিরাত না করে দেয়, ফলে মন নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘুম হয় না আর।
সকালের আজান কানে আসতেই তুরফার ঘুম ভেঙে যায়। কেবিন থেকে উঠে বের হয়ে দেখে আহুরার বসে বসে ঘুমোচ্ছে। তোরফা এগিয়ে গেল। ঘুমন্ত আহুরারকে কাছ থেকে কিছুক্ষণ দেখে আবার চলে গেল। আহুরারের যখন ঘুম ভাঙলো তখন পাশে নিচের কোট দেখলো। কেবিনে গিয়ে দেখে তোরফা ফাইল দেখছে। আহুরার একটু হাসলো। কাজ করতে হবে না, বাসায় যান এখন। ফাইল? থাক ওখানে, চলুন। তবে আমি নিজে চলে যেতে পারবো। এত বেশি কথা বলেন কেন আপনি? চুপ করে চলুন, আমি গাড়িতে ওয়েট করছি। আহুরার চলে গেল। তোরফা নেকাব লাগিয়ে ব্যাগ হাতে নিয়ে রাস্তায় গেল। গাড়ির সামনেই দাঁড়িয়েছিল আহুরার। তোরফাকে আসতে দেখে সামনের দরজা খুলে দিল। তোরফা গিয়ে সিটে বসলো। আহুরার গাড়ি স্টার্ট দেওয়ার আগে তোরফাকে বলল। সিট বেল্টটা লাগিয়ে নিন। অদ্ভুতভাবে তাকালো আহুরারের দিকে সে। কিছু না বলেই আহুরার বেল্টটা লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। তোরফার বাসার সামনে এসে আহুরার গাড়ি ব্রেক করলো, কিন্তু বেশ অবাক হলো। ফিরাতের গাড়ি এখানে? ভ্রু কুঁচকে আহুরার গাড়ি থেকে নামলো, সাথে তোরফাও। দুজনেই অবাক হয়, একে অপরের দিকে তাকায়। তোরফা দরজার সামনে গিয়ে কয়েকবার কলিং বেল চাপলো। বেশ কিছুক্ষণ পর ফিরাত খালি গায়ে এসে চোখ টলে দরজা খুলে দিল। সামনে আহুরারকে দেখে ফিরাত খানিক ভয় পেল, সাথে তোরফা। দুজনেই তার দিকে অবাক করা চোখ নিয়ে তাকিয়ে আছে গোল গোল করে, যেন তার সামনে সে নয় এলিয়েন বা ভূত দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ নিজের গায়ের উপর নজর গেলে খেয়াল করলো ওদাম গা তার। এজন্যই এভাবে তাকিয়ে আছে তার দিকে দুজনে। ওরা কি ভাবছে? একা মন্তাহর সাথে দুজনে কি বিশ্বাস করছে না তাকে? ওরা তাকে সন্দেহ করছে নাকি? আহুরার যেন কিছু বুঝতেও পারছে না ফিরাতকে এই অবস্থায় দেখে। সে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়ে আছে তার প্রাণের বন্ধুর দিকে। তোরফা ভেতরে হাঁচার ভয় নিয়ে ফিরাতকে ঠেলে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকলো। তোরফা এক রাশ ভয় নিয়ে হন্তদন্ত হয়ে ছুটল ভেতরের দিকে। এদিক ওদিক ফিরেও মনকে পায় না সে। ভয় ভয় পায়ে তাড়াতাড়ি কে উপরে ওঠে, মনের রুমে যায়। ভেতরে যাওয়ার আগে মন হাই তুলতে তুলতে দরজা ঠেলে বাহিরে বের হয়ে আসলো। মন তোরফাকে দেখেই চলে এলো এদিক, ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। তুই কখন এলি? কাছিস? জানিস সারা রাত কত টেনশনে ছিলাম। রিফাত ভাইয়া? তোরফার মুখের ভাব গতি ঠিক ঠেকলো না মনে। কিঞ্চিত তরা শেষে নিচের দিকে তাকালো। ফিরাত অপরাধী দৃষ্টিতে মাথা নত করে আছে, আর তার দিকে অবাক করা নয়নে তাকিয়ে একজন অপরিচিত। মন বিষয়টা ঠিক ঠাওর করতে পারেনি। আবার তোরফার দিকে তাকালো, ওর চোখের ভাষা বোঝার চেষ্টা করলো, কিন্তু অস্থিরতা ছাড়া কিছুই পেল না। কি হয়েছে তুরি? কি হয়েছে? তোরফার মুখ দিয়ে যেন কিছু বের হয়ে আসতে চাইছে না। মন বিরক্ত নিয়ে নিচে নামলো। অপরিচিতের সামনে গিয়ে সরাসরি জিজ্ঞেস করলো। কে আপনি? বাড়ির ভেতরে এনেছেন? কে ও? আরে আপনি কে? ফিরাত, তোকে কিছু জিজ্ঞেস করছি। কে মেয়েটা? অ্যান্সার মি ফিরাত। মুন্তা, আগেও শুনেছি, কিন্তু তোর কে হয়? তোকে আগে বলা হয়নি আরার, আমি ওকে ভালোবাসি। আরার, আমার কথাটা রাতে এখানে ছিলি তুই? হ্যাঁ ওর সাথে ছিলি? হ্যাঁ, মানে ব্যাস, তাহলে আর কি? একটা মেয়ের সাথে একা বাড়িতে থাকতে তোর একটু বিবেকে বাঁধলো না? কি করে পারলি ফিরাত? আমি তোকে দিয়ে কখনো এমনটা আশা করিনি। আরার শোন। আর কি বলবি ফিরাত? মেয়েটার কথা একবার ভেবেছিস এখন ওর কি হবে? ওকে আর কেউ মিস মন্তা, আপনার সাথে যদি কিছু হয়ে থাকে তবে আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমার বন্ধু তেমন নয়। ফিরাত খুব ভালো, হয়তো একটা ভুল হয়ে গিয়েছে, তার জন্য ওকে খারাপ ভাববেন না। ও আসলেই খুব ভালো। ওর সাথে আপনি অসুখী হবেন না, এটা নিশ্চিত বলতে পারি। আর আপনারা একটা ভুল করেই ফেলেছেন, যেহেতু বাহিরে তা জানার আগে আমি চাই কাল আপনাদের বিয়েটা হয়ে যাক। কিন্তু এটা তো ঠিক নয়, হুট করে বিয়ে। আপনার সাথে কিছু হয়েছে কি তোরফা? নাকি আপনাকে কেউ এমন বলেছে? আপনি কথা বলছেন কেন? যার হারায় সে বুঝে। আপনি কিছু না জানিয়ে কথা বলছেন? না মিস মন্তা, বিষয়টা আমি বেশ বুঝেছি। আপনি কি আড়াল করতে চাইছেন আমি বুঝতে পারছি না। নিজের সম্মানের তাগিদে লুকাচ্ছেন নাকি অন্য কারণে তা আমার জানা নেই। তবে বলছি, বিষয়টা যদি জানাজানি হয়ে পড়ে তবে কিন্তু এর চেয়ে সম্মানহানি হবে। এমনিতেই আপনারা দুজন মেয়ে একা থাকেন, এখন এমন একটা কথা এই বাড়ির বাহিরে গেলে সম্মানহানি তো হবেই, সাথে বিপত্তি। এসব কিছুর কি দরকার বলুন মন্তা? যেখানে ফিরাদ আপনাকে ভালোবাসে সেখানে তো আর দ্বিতীয় কথা থাকতে পারে না। রাজি হয়ে যান, নিজের সম্মানের কথা ভেবেই রাজি হয়ে যান। কাল পরশুর মাঝে বিয়েটা হয়ে যাক, তারপর সব দেখা যাবে।
আরে আপনি বিষয়টা বুঝতে চাচ্ছেন না কেন? যেখানে সম্মানহানির কিছু ঘটেনি সেখানে বিয়ে? সারা রাত আপনারা বাড়িতে ছিলেন, তাও একা। এসে দেখলাম আমার বন্ধুর এই অবস্থা, গায়ে কোনো কাপড় নেই। তার মানে কি বুঝে নিব আমি? আপনারাই বলুন। আরে আমি আর কিছু শুনতে চাই না। দেখুন, আপনার সম্মানের কথা চিন্তা করে ফিরাতের তরফ থেকে এই প্রস্তাব দিলাম আমি। একবার ভাবুন, আপনি আর ফিরাত খালি বাসায় একা ছিলেন, এটা বাহিরে জানাজানি হলে কি অবস্থাটা হবে একটাবার ভাবুন। আপনারা কিছু না করলেও এটা জানলে কি হবে একটু ভাবুন তো মনটা। আশা করি এটা নিয়ে আর কেউ কিছু বলবে না, কারণ এখানে বলার মতো আর কিছু নেই। দেখ মন, তুই আমার লক্ষ্মী বোন, একটু ভাব, চিন্তা কর একটু। উনি কিন্তু খারাপ কিছু বলছেন না, আসলেই এমন হয়। যদিও আমি বুঝতে পারছি না কিছু, কিন্তু একটু ভাব, এমন একটা কথা বাহিরে গেলে। তুইও ওই আমাকে বিশ্বাস কর। অবিশ্বাস নয় মন, বিষয়টা নিয়ে একটু চিন্তা কর। তোর এই বাড়ি নিয়ে কত মানুষের লোভ লালসা আছে ভেবে দেখ। তার উপর এমন একটা কথা পাড়ায় ছড়ালে মানুষ বাসা থেকেই বের করে দেবে। সবচেয়ে বড় কথা, তোর গায়ে কালি লাগবে। আমি এমনটা সহ্য করতে পারবো না। তোর আমার দিকে বাজে মানুষের নজর আছে। আমার চিন্তা না করলেও আমি তোর চিন্তা করি। তোর পাশে ফিরাত ভাইয়ার মতো একজন থাকলে কেউ কিচ্ছু বলতে পারবে না। আর উনি এটা ঠিক বলেছে, ফিরাত ভাইয়া খুব ভালো মানুষ। সবার আগে উনি তোকে ভালোবাসে। কিন্তু কোনো কিন্তু নয় মুনতাহা, রাজি হয়ে যা না প্লিজ লক্ষ্মীটি। আর যাই হোক, ফিরাত ভাইয়ার সাথে ভালো থাকবে, যেভাবেই বিয়েটা হোক না কেন। তবে এটা ঠিক, তোর উপর আমার বিশ্বাস ভরসা দুটোই আছে। এমন ভুল ভুলেও করবি না, আমি মানি। যে যাই বলো, কিন্তু সবকিছু একটু ভাব প্লিজ। তুই আমার চিন্তা। ওর চিন্তা আপনার করতে হবে না মিস মন্তা, আপনি নিজের চিন্তায় মশগুল থাকুন। ওর চিন্তার মানুষ আছে। বাজে লোকের কথা শুনিস না। উনি, তবে ওনার কথায় বিয়ে করতে যাবো কেন? আল্লাহ, ওনার কথায় তুই বিয়ে করবি কেন? লাড্ডু, তোর জন্যে তুই বিয়ে করবি, নিজের কথা ভেবে করবি, শুনেছিস? ফিরাত শুধু কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে, না বলছে না আর না না। সে শুধুই নির্বাক হয়ে রইল। এখানে কি হচ্ছে না হচ্ছে তাতে তার ভ্রুক্ষেপই হচ্ছে না, যেন অন্য দুনিয়ায় বাস করছে সে এখন। তবুও মনের কোণায় আহুরারের কথা চিন্তা করে খানিক ভয় পাচ্ছে ভেতরে ভেতরে। মন্তাহ কি বলবে বুঝে পায় না। কিছু না করেও দোষী কেন হবে? এটা তো অনুচিত। কিন্তু ফিরাত, তার দিকে তাকাতেই রাতের সময়টার কথা মনে হলো। আবারও এক ভালো লাগা কাজ করা শুরু করে দিল মনের ভিতর। এক আবেশ জড়িয়ে ধরলো তাকে। নিজের কথা সবকিছু ভেবে নিজের ভালো লাগার কথা চিন্তা করে না করার কারণ খুঁজে পেল না। চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো। মন্তাহ কিছু বলতে পারলো না। একবার হ্যাঁ বলবে নাকি না তা নিয়েই ভাবতে লাগলো। দেখুন মন্তা, তাড়াতাড়ি জবাব দিন, কাজ আছে, যেতে হবে। বোন আমার, হ্যাঁ বল। কি রে বল। আমি কোনো দোষ করিনি, আর না কোনো অন্যায়। তবুও যদি এটাই ভালো হয় তবে আমার বলার কিছু নেই। আমার মায়ের এত স্বপ্নের করা বাড়ি আমার জন্য কিছু হতে পারে না। যদিও উনি কিন্তু এলাকার মানুষের বাজে নজর আছে আমাদের দুজনের উপরে। একটু ছুত পেলেই জেকে বসবে একদম। তাই যা সবকিছুর জন্য ভালো হয় তাতেই আমি রাজি। মন্তাহের উত্তরে খুশি হয় তুরফা। একগাল হেসে হাতে তালি দেয়। আহুরার শুধু ভেতরে হাসে। কি অদ্ভুত দুনিয়ার মানুষ। ফিরাত যেন হতবাক। কি শুনল ভেবে পাই না। মুখ একটু হা হয়ে দেখছে মন্তাহকে। মন একবার ফিরাতের দিকে সূক্ষ্ম এক দৃষ্টি দিয়ে উপরে চলে যায়। তোরফা তো খুশিতে গদগদ, মনের চাওয়ার দিকে তাকিয়ে থাকে। আহুরার ত্রাস পায়ে এগিয়ে যায় তুরফার দিকে। খানিক ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলে, খুশির খবরে মিষ্টি দিতে হয় জানো না, নাকি বাসায় নেই? আহুরারের কথায় লজ্জায় পড়ে যায় তোরফা। আনমনে জিহ্বায় দাঁত কাটে। পিছন ঘুরতে গেলেই বাড়ি খায় আহুরারের সাথে। আহুরার এক গাল হেসে সোজা হয়ে দাঁড়ায়। তোরফা দ্রুত গলায় বলল, দুঃখিত, আপনারা বসুন, আমি এক্ষুনি। তার দরকার নেই মিস তোরফা, আমার কাজ আছে। তাছাড়াও যেচে জিনিস নেওয়া সর্বদা সস্তা মনে হয়। অনাকাঙ্ক্ষিতভাবে হুট করে পাওয়া জিনিসের স্বাদ যেমন অমৃত হয়, তেমনি দুষ্কর। তবুও তার রেশ সবসময় মনে প্রশান্তির দাগ কাটে। এখনো থাকবি নাকি যাওয়ার দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। পরে কথা বলে নিব তোমার সাথে তোরফা। আসলে ইয়ার আমি অমন কিছু করিনি, আর ট্রাস্ট মি।
I didn't have any physical relations with him. Trust me, Aharar. Please. আই নো তবে ওখানে আই এম বেটার দেন ইউ ইন দিস ম্যাটার। মানে বলে যাসনি হয়তো একসময় মেয়েদের শরীর নিয়ে খেলা করতাম, কয়েকদিন আগে ছাড়লেও শুরুটা কয়েক বছর আগেই হয়েছিল। তোকে দেখেই বুঝেছি মন্তাহের সাথে তুই ফিজিক্যাল ইনভলভ হোসনি, তার লক্ষণ আমার চোখে পড়েনি। একটা মেয়ে ফার্স্ট এটাই জড়ালে উত্তেজিত হয়ে অন্যদিকে মানুষটাকে দাগ কেটে দেয়, অনেক কিছুই করতে পারে, তার কিছুই পাইনি তোর মাঝে। তার চেয়ে বড় কথা আমার ভরসা আছে তোর উপর, তুই এমন কিছু করবি না, তাও বিয়ের আগে। হাউ ফানি ফিরাদ, এটা চিন্তা করাও ও নিতান্ত বোকামি। আমি নির্বোধ নই, তবে ওখানে যে ইচ্ছাকৃত ছিল। কি প্রেমে পড়লি জানালি না, রাতে চলেও এলি একা, একার জীবনে আর কত হাঁটবি, তাই জীবন পথে হাঁটার জন্য তোর সঙ্গী করে দিলাম। আর অমন কথা গুলি না বললে মনটা কিন্তু রাজি হতো না, বেশ ভালো করে জানিস কিন্তু তুই। রাতে কোথায় ছিলি? তোর জন্য বসেছিলাম। ঝড়ের রাতে একা ছিলি কোথায়? অফিসে। তুরফা তো ইয়েস, নিজেও ছিল। মানে আমি ইচ্ছে করে ওকে আরআরের শাস্তি দেখাতে এমন করেছি। বিকেলে বাইরের আবহাওয়া দেখে একা ছেড়ে আসার ইচ্ছে হয়নি, তাই সবাই চলে গেলেও আমি রয়ে গিয়েছিলাম ওখানে, সিম্পল। তারপরে তুই আর তুরফা একা অফিসে ছিলি? তো তো মানে আমি আর মনটা একা বাসা ছিলাম, কিছু হয়নি। তবুও তুই বিয়ের পাকা করে এলি, অথচ তোর বেলায় দেখ, কি দেখবো? তুরফার সাথে বাজে কিছু করবি বলে আমার মনে হয় না, তোর চোখে এটা বুঝেছি আমি। কিন্তু আমার সাথে অন্যায় করেছিস তুই। কি যাতা বলছিস? ঠিকই বলছি, তুই আমাদের বিয়ের ব্যবস্থা করলি দুজনে একা বাসায় ছিলাম বলে, কিন্তু তোর নিজের কিছু করলি না। ইনফ্যাক্ট তুইও একা অফিসে ছিলি তুরফার সাথে। দেখ তুরফা কে আহুরার কথাটা শেষ করার আগেই ফোন বাজলো। গাড়ি ড্রাইভ করতে করতে ফোনটা হাতে নিয়ে থমকে যায়, পা দিয়ে দ্রুত ব্রেক কষে, উদ্গ্রীব হয়ে পড়ে সে। মুহূর্তেই ডাকে গজগজ করতে থাকে আহুরার, চোখ লাল হয়ে আসছে। ফোনের স্ক্রিনের নাম্বারটা মোটেও পছন্দ নয়, মুখ দেখেই তা স্পষ্ট, যেন পরম শত্রু কল দিয়েছে তাকে। না ধরেই রেখে দিল হাতে, কিন্তু রাগে ফেটে যাচ্ছে, ভেতরে যে দহন হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। ফিরাত অবাক হয় আহুরারকে দেখে, হাত বাড়িয়ে আহুরারের হাতে থাকা ফোনের স্ক্রিনটা দেখল সে। নাম্বারটা দেখেই চমকায় ফিরাত, আহুরারের রাগের কারণ বুঝতে পারে। তার দিকে তাকিয়ে ঢোক গিলল ফিরাত। সে খুব ভালো করেই জানে যাই হোক কলদাতার সাথে সে কথা বলবে না, বরং আরো রাখবে। সহ্য করতে পারে না যে আহুরার, ভেতরে কষ্টের আগুনে হয়তো এখনো পুড়ছে। কি বলবে ফিরাত বুঝলো না, শুধু ড্যাব ড্যাব করে আহুরারের দিকে তাকিয়ে রইল। কল হতে হতে কেটে যায়। আহুরার চোখ বন্ধ করে গরম উত্তপ্ত লাভার মতো নিঃশ্বাস ফেলে দিল, কিন্তু শান্তি পায় না। আবার কল আসে তার ফোনে। এবার আহুরার খুব বেশি রেগে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, দাঁতে দাঁত কিরিমিরি করে চোখ বন্ধ করলো রাগ দমাতে, তবে কিছুতেই পারছে না। ফিরাত বুঝলো আহুরারের ক্ষতি হবে, এতে শরীর খারাপ করবে, তা ভেবেও সাহস হচ্ছে না বলার, কলটা ধরার জন্য। ভয়ঙ্কর রেগে যাবে এতে আহুরার। চোখগুলো লাল হয়ে এলো ওর, চোখের অতি কোমল রগগুলিও যেন লাল টকটকে হয়েছে। রাগের বহিঃপ্রকাশ তা, কথা আসছে না গলা দিয়ে রাগের কারণে। তবুও শক্ত গলায় কড়া করে ফিরাতের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, তোর মন চাইলে কল ধরে কথা বলে ফোনটা রেখে দে, নয়তো ফোনটাই অফ করে রাখ। আর এটাও বলে দিস সহ্য হয় না উনাদের, আর যেন কল না দেয় আমাকে। উনাদের কল আশা করি না আমি, কারণ উনাদেরকেই প্রচন্ড ঘৃণা করি আমি, দুনিয়ার সবচেয়ে বেশি ঘৃণা। আহুরারের ভেতরে দাবানল আর দহন মিলেমিশে বিশ্রী এক অনুভূতির সৃষ্টি হয়েছে। কোনোভাবেই নিজেকে ঠিক করতে পারছে না, ফুসফুস করার কারণে শ্বাসকষ্ট বাড়ছে। সুবিধা না থেকে ফিরাত খাবড়ে নিয়ে নিল ফোনটা। আহুরার অন্যপাশে মুখ ফিরিয়ে নিল, চোখ বন্ধ করে। যতই হোক টান তো একটু হলেও আছে। ফিরাত খানিক ভয়ে কলটা রিসিভ করলো। হ্যালো, জি আঙ্কেল। আঙ্কেল হ্যালো বাবা, কেমন আছেন? সি আর কি, তার সব থেকেও নেই। ফিরাতের মুখে আর কথা ফুটলো না। ছোট থেকেই ওদের কাছে বড় হয়েছে, সবটাই তার জানা। বিষয়টা ওদের জন্য আসলেই মর্মান্তিক। আহুরারকে চোখের সামনে 1 বছর আগেও তিলে তিলে কষ্ট পেতে দেখেছে। আঙ্কেল রাজি না হলেও আন্টি জোর করেছিল, তাই
ফিরাত প্রসঙ্গ পাল্টিয়ে বলল। আন্টি কেমন আছেন? আহুরারের রাগকে আবার চারা দিয়ে উঠল। সিট বেল্টটা খুলে সে বের হয়ে এলো রাস্তায়। ভেতরে বড্ড চলন হচ্ছে। শান্তির খুব বেশি প্রয়োজন এখন। প্রকৃতি হয়তো তার কষ্টটা কাছ থেকে বুঝেছে, তাই তার প্রতি সহায়। খুব জোরে জোরে বাতাস বইছে আশপাশ দিয়ে। আহুরার চোখ বন্ধ করে আছে। ভেতরে যে ঠিক কিরকম অনুভূতি হচ্ছে তা নিজেও বুঝে উঠতে পারছে না। ওদিকে কলদাতা নিজের স্ত্রীর দিকে তাকালেন। মহিলা তখন হাত কচলাচ্ছে খানিক ভয় ও অফুরন্ত কষ্টে। কলদাতা তাচ্ছিল্যের হাসি দিয়ে জবাব দিলেন, যেমন থাকার কথা। ও ভালো আছে তরিফা। জি জি আঙ্কেল, ও ভালো আছে, চিন্তা করবেন না, ও ঠিক আছে। তুমি বাবা একটু খেয়াল রেখো। বলতে বলতে ওনার গলা আটকে আসছে। বুঝলো ফিরাত কাঁদছেন হয়তো। কলদাতা চোখের পানি মুছে ফোনটা কেটে দিল। ভেতরে চাপা কষ্ট হচ্ছে ওনার। মহিলার দিকে এক রাশ বিরক্তি নিয়ে তাকালেন তিনি। তোমার জন্য আজ এই অবস্থা, শুধু তোমার জন্য। কিছুর জন্য একমাত্র তুমি দায়ী। মধ্যবয়সী মহিলা ভেতরের কষ্টে দুঃখে চলে গেলেন নিচ থেকে। পানি কলের মতো পড়ছে। তিনি খুব ভালোই জানেন তিনি কি করেছেন। অনুতপ্তও তিনি নিজের কাজের জন্য। তখন পাষাণ না হলে আজ এমন দিন দেখারও সুযোগ হতো না হয়তো। বাধ্য হয়েছিলেন তিনি। নিজের রুমে বসে ডুকরে কান্না করছেন তিনি। ফিরাত নিচেও গেল আহুরারের কাছে। পাশে দাঁড়িয়েছে 2 মিনিট হলো। এখনো সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। জেনে শুনে কিছু করতে না পারার এক দীর্ঘশ্বাস ফেলে দিল ফিরাত। ফোনটা আহুরারের দিকে এগিয়ে দিয়ে বলল, যাবি না? চোখের পানি লুকাতে চাইছিস? আর কত এভাবে নিজের কষ্ট আর অভিমান নিয়ে থাকবি? অভিমান নয়, ওনাদের প্রাপ্য। বেশ কড়া গলায় কথাটা শেষ করে আহুরার গাড়িতে গিয়ে বসে। বাড়ি পৌঁছে আহুরার আগে ওয়াশরুমে চলে গেল। আয়নার সামনে 2 হাতের উপর শরীরের উপরিভাগের শক্তি ঠেলে একটু ঝুঁকে আছে। দৃষ্টি তার আয়নার মাঝে নিচের চোখে। অভিমান, সত্যি এটা অভিমান। মা বাবা হয়ে ওনারা আমার সাথে যা করেছেন তার জন্য আমি অভিমান করব? শুধুই অভিমান, এর বেশি কিছুই না। আরে ওনাদের উপর রাগটাই অতি নগণ্য হয়ে যাবে। আর অভিমান বলে ধারে কাছেও ঘেসবে না, পারি না শুধু নিজ হাতে মেরে ফেলতে। আরে ওনাদের উপর শুধু অভিমান করলে নিজের উপর অন্যায় আর বেইমানি করা হয়, কারণ ওনারা আমার সাথে যা করেছেন। আহুরারের শ্বাস নেওয়ার গতি বাড়ছে। চোখ মুখ শক্ত করে বাথটাবে বসে পড়ল। শরীর মন দুটোই যেন পোড়ার মতো চলছে। মলম লাগানোর জায়গা যেখানে খুঁজে পাওয়া যায় না। তখন তার মা বাবাই কল দিয়েছিল। ছেলে দেশে ফিরেছে, অথচ একদিন সামনে থেকে দেখার সুযোগ হলো না ওনাদের। আলতাফ চৌধুরী যতটা না কষ্ট পান তার চেয়ে 1000 গুণ বেশি পান মিসেস মিলিফা চৌধুরী। মাতৃত্ব বোধ, নিজের অসহায়ত্ব, সবচেয়ে বড় ভুল করতে বাধ্য হওয়া, অনুশোচনা, সবচেয়ে বড় যেটা হলো সেটা নিজের সন্তান কাছে না পাওয়ার কষ্ট ওনাকে তিলে তিলে কষ্ট দেয়। একই শহরে থেকেও সন্তানকে কাছে পাবে দূরের কথা, কথাও বলে না সে। কত বছর যে ছেলের মোহময় কণ্ঠ শোনেন না তা ওনার অজানা। মন্তাহ চিন্তিত অবস্থায় বসে আছেন ব্যালকনিতে রাখা চেয়ারের উপর, চোখ বন্ধ। কত কিছু ভাবছে মনে। ফিরাত ছেলেটাকে চেয়ে তার একেবারে অপছন্দ এমনটাও নয়, ভালো লাগে অনেকটা। দোষে নয়, অনেকটা স্বেচ্ছায় বিয়ে করতে রাজি সে। একটা ভরসার হাত পাবে, সাথে এক বুক ভালোবাসা। তখন তোরফা নাচতে নাচতে এলো তার কাছে, পরনে টপস আর প্লাজো। খুশিতে গদগদ হয়ে এসেছে। মোন্তাহের পাশে দাঁড়িয়েই তাকে ঠেলে ডাক দেয়, কি রে মন, শুনছিস? বিয়ের আগেই কি তুই দুলা ভাইয়ের চিন্তায় পড়েছিস নাকি? এই মন, এত চেঁচামেচি করছিস কেন? বারে, একজনকে না পাওয়ার আগেই আমাকে তোর চেঁচামেচি মনে হচ্ছে? তোকে মনে হবে কেন? আমি তোর কথা কি বললাম? ঘুরে ফিরে সে আমি নাকি? কখনোই না। তোকে ছাড়া আমার একা একা থাকতে হবে, সে আবার একা হয়ে যাব। তুরি, এই তুরি, টাকা আমার দিকে। তুরি লক্ষ্মী বোন আমার, এমন করিস না, টাকা আমার দিকে। তখন তার ফোনে একটা কল আসে, আননোন নাম্বার। ভ্রু কুচকে ফোনের দিকে তাকায়। তোরফা নাক টেনে মুখ উপরে তোলে। কে ফোন দিল রে? চিনি না। দেখি। আরে এ তো ফিরাত ভাইয়ের নাম্বার। হ্যাঁ, কিন্তু উনি তোর ফোন নাম্বার কোথায় পেল?
সেটাই ভাবছি, তুই আবার নাম্বার দিসনি তো? আরে আমি কেন দিব? তাহলে পাবি কোথা থেকে? বিশ্বাস কর আমি দেইনি, সত্যি বলছি, সত্যি আমি দেইনি। দেখ, তোর রোমিও নিজেই হয়তো নাম্বার জোগাড় করে ফেলেছে। কিন্তু পরে ভাবিস, আগে কলটা ধর। হ্যাঁ, হ্যালো। থাক তুই তোর রোমিওর সাথে টাঙ্কি মার, আমি আসি। তুই তোকে আমি কি করছে আমার চাঁদ? কি হলো, কথা বলো না কেন? বলুন। আরআরকে ধন্যবাদ দিলেও ছোট হবে আমার চাঁদকে, তবে কষ্টহীন হাতের নাগালে দিয়ে দিল বলে। মনতাহ চুপ, ভালো লাগার অনুভূতি হচ্ছে। ওপাশ থেকে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। আহুরার সেই যে রাগের বশে এসেছিল, তারপর থেকে ঘুম। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছে, মুখে পানির দানা। কিছু চিন্তা করছে। পাশে নিজের ফোনটা দেখে হাতে নেয়, ডায়াল করে এক নাম্বারে। তুরফা তখন নিচের রুমের ব্যালকনিতে দাঁড়িয়েছিল মন খারাপ করে। আসলেই তার মন খারাপ হচ্ছে। এতদিন মনতাহ একা ছিল, তাই একসাথে বোনের মতো ছিল। কিন্তু যদি বিয়ে হয়ে যায় তবে? তাহলে তো আর দরকার নেই। চোখে পানি নিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়, ফোনের আওয়াজ পেয়ে নাক টান দেয়। বিছানা থেকে ফোনটা নিয়ে আবার ব্যালকনিতে যায়। ঝাপসা চোখে দেখতে পায় একটি আননোন নাম্বার। ভ্রু কুঁচকে ভাবে ধরবে কি ধরবে না। বলতে বলতেই কলটা ধরলো। ওপাশ থেকে ছাঝালো এক কণ্ঠ শোনা যায়। একটা কল রিসিভ করতে এতক্ষণ সময় লাগে তোমার? কি হলো, কথা কানে ঢুকছে না? হৃধরণী, হৃধরণী চুপ কেন? আশা করনি বুঝি আমার কলটা? দেখতে ইচ্ছা হচ্ছে তোমার এই শুভ্র মুখটা। দেখুন, আপনার কোনো দরকার না থাকলে কল রাখেন। দরকারি তো খুব দরকার, খুব দরকার তোমায় আমার। দেখুন তুরফা, ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি। কি হয়েছে আপনার? আহুরার একটু চোখ থেকে কলটা রেখে দিল। চোখের কোণায় এক বিন্দু পানি জমেছে। চোখ বন্ধ করে দাঁত কটমট করে ভেতরের বৃষ্টি ভেতরেই রাখতে চাইছে। বুকের ভেতরটাই চলন ধরছে। আহুরার চেয়েও অনেক কষ্টে আজ চোখের দানাটা আটকে রাখতে পারেনি। টুপ করে নিচে পড়ে গেল, ঠোঁট কাঁপছে। আজ বড্ড মনে পড়ছে শৈশবকে, একার সেই দিনগুলিকে। সেখানে সবাই মা বাবার আদরে বেড়ে ওঠে। সেখানে সে একা ওই বহু দূরে মানুষ হয়েছে। নিজের কাছের বলতে একটা মানুষ ছিল না তার কাছে। অসুস্থের সময় একা রাত কাটাতে হয়েছে তাকে। মায়ের পরশ হাত ওঠেনি তার মাথায়। নিজ হাতে প্রতিটা সময় খেতে হয়েছে তাকে। বাবার হাত থেকে এক লোকমা ভাত জোটেনি মুখে। নিজের কষ্টের সময়টা একা একা রাতের আধারে পার করতে হয়েছে তাকে। সব কষ্ট যেন আজ মনের কোণে উঁকি দিচ্ছে। দুই হাত একসাথে কচলাচ্ছে কষ্টের চোটে। বুক ভরা কষ্টের এক কণা আবার চোখ দিয়ে বের হয়ে এলো আহুরারে। অপছন্দের মানুষেরও কষ্টের কথা শুনলে বুকের ভেতর রুরু করা অনুভূতি হয়, মন অনেকখানি গলেও যায়। তুরফার ভেতরে আজ অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, বুকে ধুকপুক করা অনুভূতি হচ্ছে। অফিসের ভেতর যেতেও পা কাঁপছে থরথর করে, অথচ সে সামনেই দাঁড়িয়ে আছে অফিসে। পিট পায়ে তুরফা ভেতরে গেল। কেবিনে গিয়ে দেখলো আহুরার আসেনি। মনের কোণে কেমন মনমরার আভাস পাচ্ছে সে। আহুরারের সিটের দিকে তাকিয়ে তাকিয়ে পর্দা অল্প সরিয়ে নিজের টেবিলে চলে গেল। বারবার দুটো করুণ চোখে তাকালো আহুরারের টেবিলের দিকে। আজ আহুরার বেশ সময় করে এসেছে অফিসে। নিজের সিটে বসতেই তুরফা এগিয়ে এলো পর্দা ঠেলে। জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? কি হলো বলুন, কাল কি হয়েছিল? কেন কষ্ট? তুরফা, আমি কারো করুণা চাই না। আহুরারের কথাই থমকে গেল তুরফা। কিছু বলার ভাষা খুঁজে পেলেন না, তাই চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ল। যাওয়ার সময় একবার ঘাড় ফিরিয়ে দেখলো আহুরারকে। অস্থির দেখাচ্ছিল তাকে খুব। মুখ নেতিয়ে গেল তুরফার। ফাইলে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা করছে। চোখ দুটি বারবার ওপাশের দিকে যাচ্ছে। একটু পর আবার উঠে গেল আহুরারের সামনে। আপনার কিছু লাগবে, চা বা কফি? কি হলো, কি লাগবে বলুন? আমার কিছু লাগবে না। মিস তুরফা, আপনি গিয়ে কাজ করুন। কিছু লাগবে না আপনার? আমার কিছুই লাগবে না, আপনি গিয়ে ফাইলগুলো দেখুন। বেশ ধমকের সুরেই বলল আহুরার। তাতে তুরফা অনেকটা থমথমে হয়ে গেল। চুপচাপ নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল মুখ গোমড়া করে।
আহরারের দিকে ঘাড় ঘুরিয়ে মুখ ভেঙচি কাটলো তুরফা। খানিক রাগও উঠছে তার উপর তুরফার, একটু একটু ফুসছে ভেতরে ভেতরে। সেও নাছর বান্দা নয়, কিছু একটা করবে। রাগি চোখ দিয়ে পর্দার ওপারে আহরারকে দেখলো আর মনে মনে কিছু একটা ভাবলো। দুপুরে খাবার জন্য ক্যান্টিনে না গিয়ে তুরফা আহরারের টেবিলে গেল। সেদিন আপনি আমার টেবিলে খাবার নিয়ে গিয়েছিলেন, আজ আমি আপনার টেবিলে খাবার নিয়ে বসবো। তোরফা তুমি গিয়ে খেয়ে নাও, নিজের টেবিলে আমার ভালো লাগছে না। বড় কথা কাজ আছে, যাও। না, যাব না। সেদিন আমিও আপনাকে যেতে বলেছিলাম, কিন্তু আপনি শোনেননি, তাই আমিও শুনবো না। আজ আপনার টেবিলেই খাওয়া হবে, ব্যাস। তোরফা যা বলছি তাই শোনো। না মানে না, বললাম তো না, আজ এখানেই খাবো। শাট আপ ননসেন্স, জাস্ট শাট আপ। কি হলো, কথা কানে যাচ্ছে না? কি বলছি তোমায়? কখন থেকে বলছি যাও যাও যাও, তুমি যাচ্ছই না। কি হয়েছে তোমার আজ? অন্য সময় তো আমি তোমার কাছে যাই, কিন্তু তুমি কি করো বলো তো? একটু চিন্তা করো তো। অন্য সময় তো তোমার বাহানা শেষ হয় না। এই কাজ আছে, এই ফাইল আছে, সরুন ছাড়ুন, আরো কত কি। আজ আমি বলছি তুমি যাও, তুমি কেন শুনতে পাচ্ছ না আমার কথা? বুঝতে পারছো না আমি কি বলছি? আমি তোমাকে গিয়ে তোমার কাজ করার কথা বলছি। কি এমন হলো আজ? একটু পর পর আসছো, না হলে তো আমার ছায়াটাও সহ্য করতে পারো না। দেখছো কাজে আছি, ব্যস্ত আছি, তোমায় যেতে বলছি আর তুমি শুনছোই না। যাও নিজের কাজ করো গিয়ে। আর প্লিজ ফের আমায় বিরক্ত করতে এসো না। নাও গো ব্যাক। এক নাগারে বলে আহুরার দম নিল, অন্যদিকে মুখ নিয়ে জোরে নিঃশ্বাস ফেলল। তুরফা ঠাই দাঁড়িয়ে, টলমল চোখ তার, সামনের মানুষটাকে ঝাপসা দেখছে। ভেতরে প্রচন্ড কষ্টের জ্বালা হচ্ছে, কিছু বলতে পারলো না, কারণ গলা আটকে আসছে। ভেতরের সব কষ্ট দলা পাকিয়ে বসেছে গলায়, পাগুলো এগোচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। বুকের ভেতরে কেমন এক কষ্ট হচ্ছে তা নিজের বুঝতে পারছে না। খুব দরকার ছিল মানুষটার এইভাবে কথা বলার, কাল রাতের কারণেই তো এসেছিল কথা বলতে। কষ্ট হচ্ছে বলল কেন তখন? এটা না বললে কি আর সে আসতো? ভেবেছিল মানুষটা কষ্টে আছে, তাই একটু লাঘব করার চেষ্টার জন্য এসেছিল। মায়াও হচ্ছিল খুব, কিন্তু কি ব্যবহার দিল লোকটা। তোরফার দম বন্ধ হয়ে আসছে, কিছু চিন্তা করতে পারছে না। টুক করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল চোখ দিয়ে। তোরফা মাথা নুইয়ে চলে এলো ওখান থেকে। তোরফা যাওয়ার পরই আহরার দপ করে নিচের নরম চেয়ারে বসে পড়ল। খুব রাগ হচ্ছে, ভেতরে শান্তি পাচ্ছে না তোরফা। কে কথাগুলি বলবে? বাহিরে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিল। তারই বা কি করার আছে? সে নিজেও কষ্টে আছে। একে তো জীবনের এত কষ্ট, তারপর আর একজন এসে হাজির হচ্ছে। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। লীনা আসছে যে, আনমনে তোরফা কেঁদেই গেল। অনেকক্ষণ কাঁদলো ফুপিয়ে ফুপিয়ে, চোখগুলো প্রায় ফুলে উঠেছে, নাকের ডগা লাল হয়ে আছে। চোখ মুছে উঠল তোরফা। এত কিছুর পরেও আবার গেল আহরারের টেবিল, গিয়ে নীরব হয়ে দাঁড়ালো। আহরার তীক্ষ্ণ গলায় বলল, আবার কি? কেন এসেছো? ছুটি চাই, বাসায় যাচ্ছি, কাজ না হয় কাল করে দেব। তোরফা আর দাঁড়ালো না, চুপ করে বের হয়ে গেল কেবিন থেকে। আহরার শুধু তাকিয়ে দেখলো, দীর্ঘশ্বাস ফেলে আনমনে বলল, সরি তোর। তোরফা বাসায় গিয়ে বোরখা খুলে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে, কেঁদে কেঁদে বলল, আল্লাহ যদি পারতাম আজ চাকরিটা ছেড়ে চলে আসতাম। অমন মানুষ মনে হয় আর আছে দুনিয়াতে? তোরফা নাক টেনে কাঁদছে। বাসায় একা, মন্তাহ স্কুলে। চোখ মুখের অবস্থা দেখে শাওয়ার নিতে চলে গেল তোরফা। না খেয়ে চুপ করে এসে শুয়ে পড়ল। চোখগুলো চলছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। বিছানায় গা দিতে শান্তিতে ঘুমিয়ে গেল। আহরারের ফোনে কল আসলো, তার বাবা কল দিয়েছেন। ফোন দেখে একবার ধরতে চেয়েও ধরলো না, অফ করে রেখে দিল। সেই যে তোরফা ঘুমিয়েছে, বিকাল বিকাল আর ওঠেনি। হালকা কথার আওয়াজ আসছে কানে, যার ফলে ঘুম হালকা হচ্ছে। তোরফা আড়ামোড়া ভেঙে উঠল, মাথায় ওড়না দিয়ে হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামলো। নিচের দিকে তাকালে দেখতে পেল মন্তাহ, ফিরাত আর আহরার কথা বলছে। আহরার বিস্মিত কোমল নয়নে দেখছে সদ্য ঘুম থেকে উঠে আসা ঘুমপড়ি হৃদ হরিণীকে। ভেতরে ধুকপুক বাড়ছে তার, রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। তোরফার অমন চোখ মুখ,
মাথায় ঘোমটা টানা, গালের দুপাশে কপালের কিছু ঝুলছে ওড়না দিয়ে উকি দিয়ে। অদ্ভুত মোহনীয় লাগছে তাকে। আহরার হতবাক হয়ে দেখছে তোরফাকে। তোরফা মাথার কাপড় টেনে তাড়াতাড়ি আবার উপরে চলে গেল। আহরার এক কালে হাসলো, চোখের সামনে এখনো সেই মুখটাই ভাসছে। তো এটাই ঠিক হলো, কাল কাজী ডেকে বিয়ে পড়ানো হবে। সব ব্যবস্থা আমি করে নিব, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। আহুরার তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে উপরে গেল। তোরফা ওয়াশরুমে গিয়েছে। বের হয়ে দেখতে পেল আহুরার তার রুমের দিকেই এগিয়ে আসছে। গিয়ে দরজা বন্ধ করার আগেই সে ভেতরে ঢুকে গেল। পেছন ফিরে দরজা ধপাস করে লাগিয়ে দিল। তোরফার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তোরফা ভয়ে পিছিয়ে গেল, টাওয়াল হাতে, মাথায় কাপড় নেই। তারই ভুল, দরজা বন্ধ করে যাওয়া উচিত ছিল। ভয়ে পা পিছনে ফেলতে শুরু করলো তোরফা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।